বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, তোমার শেষ আদেশ আমি ভুলি নাই জনাব। কি নির্মম নির্দয় করুণ পরিণতি বরণ করতে দেখেছি আমরা পলাশীর প্রান্তরে নবাব সিরাজকে। সুপ্রিয় এইচএসসি এবং অ্যাডমিশনের শিক্ষার্থীরা, আজকে আমরা নবাব সিরাজউদ্দৌলার নাটকটা নিয়ে আলোচনা করব এবং একই সাথে লাল সালু উপন্যাসটা নিয়েও কথা বলবো। অর্থাৎ আজকের ক্লাসটা এইচএসসি এবং অ্যাডমিশনের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইচএসসি শিক্ষার্থীদের কিন্তু লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলার নাটক এখান থেকে তোমাদের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন আসে। সো তোমাদের সাথে বাংলা ক্লাস নিয়ে থাকছি আমি মার্জানি খান অন্তর, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের জয়কলি একাডেমির নিয়মিত লাইভ ক্লাসের আয়োজনে আজকে আমরা বাংলা ক্লাসটা নিয়ে কথা বলবো। তো সবাই একটু দ্রুত সংযুক্ত হয়ে যাবো। আমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছো সেটা আমরা একটু এনশিওর করবো এবং আমার সাউন্ড ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমাকে তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা খুব চমৎকারভাবে সিরাজউদ্দৌলার নাটকটা এবং লাল সালু উপন্যাস নিয়ে কথা বলবো। ওকে ফাইন, আমাদের সাথে কারা কারা সংযুক্ত হয়েছে সেটা একটু জানিয়ে দিবা এবং ক্লাসটা শুরু হওয়ার সাথে সাথে বন্ধুদেরকে একটু মেনশন করে দিব এবং ক্লাসটা শেয়ার করে দিব নিজেদের টাইমলাইনে। কলেজের যে গ্রুপগুলো আছে সেখানে আমরা শেয়ার করে দিব এবং আজকের এই ক্লাসটা তোমরা এই ক্লাসের পিডিএফটা পেতে চাইলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখো এবং পরবর্তীতে তোমরা যদি আমাকে মেসেজ দাও আমি ইনশাল্লাহ তোমাদেরকে এটা দিয়ে দিব। ঠিক আছে, আমরা সবাই কানেক্টেড হয়ে যাই, বন্ধু বান্ধবদেরকে একটু জানিয়ে দিই। আজকের ক্লাসটা আমরা খুব চমৎকারভাবে সবাই মিলে করবো এবং আজকের ক্লাস থেকে তোমাদের মনে রাখবা যে এইচএসসি পরীক্ষায় কিন্তু নাটক থেকে একটা সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলক উত্তর করতে হবে এবং উপন্যাস থেকেও একটা প্রশ্ন উত্তর করতে হবে। এটা অনেক বড় 80-90 পৃষ্ঠা, যার কারণে আমরা অনেকেই এটা একা একা পড়তে পারি না। আজকে সবাই একসাথে আমরা ক্লাসটা করব, কেমন? তো সবাই একটু দ্রুত সংযুক্ত হয়ে যাও, আজকের ক্লাসটা খুব চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে। বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও কারা কারা সংযুক্ত হয়েছে আমি দেখতে চাই এবং ক্লাসটা শুরু হওয়ার সাথে সাথে তোমরা যদি বলো তাহলে আমি ক্লাসটা শুরু করবো, কেমন? ওকে 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 ফাইন ফাইন, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের পড়াশোনার কি অবস্থা আমাকে একটু বলো তো। তোমাদের পড়াশোনার কি অবস্থা আমাকে একটু জানাও। হ্যাঁ, দুইটাই পড়বো ভাই, দুইটা পড়াবেন? ইয়েস, আজকে আমরা দুইটাই পড়বো, কেমন? অল রাইট। জি ভাই, এটা পড়তে পারি না, অনেক কষ্ট কঠিন মনে হয়। আমরা 1-2 মিনিট একটু ওয়েট করি, সবাই বন্ধু বান্ধব চলে আসুক। বন্ধু বান্ধব চলে আসলে আমরা আজকের ক্লাসটা একদম একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করব। ওকে ওকে ফাইন, আজকে সিরাজউদ্দৌলার নাটকটা খুব চমৎকারভাবে আমরা শেষ করবো। ভাই কেমন আছেন? আমাদের সাথে অন্নপূর্ণা গুহ, আমাদের সাথে মাহফুজ আলম, আব্দুল্লাহ হাসান, আমাদের সাথে রেজান কবির যশোর থেকে সংযুক্ত আছো। আমরা একটু আলোচনা করব যে এক ক্লাসেই নাটক সিরাজউদ্দৌলা এবং উপন্যাস লাল সালুর দফা রফা, দফা রফা বা রফা দফা যাই বলি না কেন, মানে এই আমরা কমপ্লিট করবো আর কি। আমরা সবাই প্রস্তুত কিনা একটু আমাকে বলো। লাল সালু উপন্যাসটা আমরা পরে পড়বো, প্রথমে আমাদের সিরাজউদ্দৌলা নাটকটা নিয়ে আমরা কথা বলবো। আমাকে একটু তোমরা বলো তো, এই সিরাজউদ্দৌলা নাটকটা তোমরা কি এর আগে পড়েছো কিনা? সিরাজউদ্দৌলা নাটকটা তোমরা এর আগে পড়েছো কিনা আমাকে একটু বলো। আজকে আমরা খুব সহজভাবে এই নাটকটা শেষ করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রতিটা নাটকের মধ্যকার যে চরিত্রগুলো, তার আগে আমরা জানবো যে নাটকটা আসলে কোন প্রেক্ষাপটে রচিত, লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানবো। ওকে ওকে ফাইন, ঠিক আছে। আমরা একটু প্রথমেই দেখি এই নাটকের প্রথমে আমাদের যেতে হবে এটা আসলে কোন ধরনের নাটক। এটা আসলে একটা ইতিহাস নির্ভর নাটক এবং এই নাটকটা একটা ট্রেজেডি, করুণ রসাত্মক একটা নাটক। এবং মনে রাখতে হবে ইতিহাস নির্ভর কোনো সাহিত্য যখন রচনা করা হয় সেটাকে বলা হয় ঐতিহাসিক সাহিত্য এবং এই সাহিত্যটা বা এই নাটকের ক্ষেত্রে নাটকের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো আমাদের প্রথমে জানতে হবে। এটা লিখেছেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর আমাদের বাংলা সাহিত্যের অন্যতম বরেণ্য একজন কথা সাহিত্যিক। এই নাটকের মূল বাণী, মর্মবাণী কিংবা উপজীব্য বিষয়, মানে মূল বিষয়টা জিস্ট, সেটা আমরা যাই বলি না কেন, সেটা হচ্ছে যে স্বদেশ প্রেম, মাতৃভূমিকে পরাধীনতার হাত থেকে রক্ষা করার যে আপ্রাণ প্রচেষ্টা, সেটা আমরা এই গল্পের বিভিন্ন চরিত্রের মধ্যে দেখতে পাই। সিরাজউদ্দৌলা, মীর মর্দান, মোহনলাল, তারপর সাফরে, হ্যাঁ, নৌবে সিং হাজারি, এদের চরিত্র আমরা দেখতে পাই। আমরা একটু দেখবো এই নাটকের বিষয়বস্তু কি। দেশি বিদেশি চক্রান্তের পরিপ্রেক্ষিতে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির একটা প্রতিচ্ছবি বা এটা এখানে চিত্রিত হয়েছে।
জি ভাই, এটা পড়েছি, অনেকে বলতে পারছো এটা পড়েছি। আমরা এমসিকিউ রাখবো, আগে আমরা গল্পটা নাটকটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে ফেলি, তাইলে দেখবা যে আমাদের জন্য এটা অনেক বেশি সহজ মনে হবে। হ্যাঁ, আর আজকের ক্লাসে পিডিএফটা যাদের লাগবে তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে এবং ফ্রেন্ডদেরকে এখানে জানাতে হবে, কেমন? যারা যারা শেয়ার করবে না তারা আসলে ক্লাসের পিডিএফটা নাও পেতে পারো, ক্লাসের পিডিএফটা তোমরা নাও পেতে পারো। ওকে ফাইন, আমরা একটু যাব এই নাটকের প্রেক্ষাপটটা আসলে কি। দেখো, প্রথমে জানতে হবে যে ইংরেজরা আমাদের ভারতবর্ষে কিভাবে আসছে, তারা আসার মানে তাদের সময়টা একটু আমরা আলোচনা করি। দেখো, আমাদের এই ভারতবর্ষে সর্বপ্রথম আসে পর্তুগিজরা বাণিজ্য করার জন্য 1516 সালে। তাহলে 1516 খ্রিস্টাব্দে পর্তুগিজরা আসে। কারা আসে? পর্তুগিজরা প্রথমে বাণিজ্য করতে আসে। তো পর্তুগিজরা বাণিজ্য করার পর, ব্যবসা করার পর 100 বছর চলে যায়, প্রায় অলমোস্ট তারা 100 বছর বাণিজ্য করে। তারপর ইংরেজরা সর্বপ্রথম আমাদের এখানে আসে 1608 সালে। 1608 সালে তারা বাণিজ্য করতে আসে। 1608 সালে তারা বাণিজ্য করতে আসে। এই 1608 সালে বাণিজ্য করতে আসে ইংরেজরা। তখন ইংরেজ এবং পর্তুগিজদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে পর্তুগিজরা এতদিন যাবত বাণিজ্য করে আসতেছে, ইংরেজরা হুট করে উড়ে এসে জুড়ে বসছে। তখন এই ইংরেজদেরকে বাণিজ্য করতে তারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন করেছিল পর্তুগিজরা। তারপর কিছুদিন পর তাদের মধ্যকার একটা যুদ্ধ হয় এবং যুদ্ধে দেখা যায় যে ইংরেজরা বিজয়ী হয় এবং তারপর নবাব আলীবর্দী খাঁ, অর্থাৎ কি বলে এটাকে, পরবর্তীতে নবাব সিরাজের নানা তাদেরকে বাণিজ্য করার অনুমতি দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ঠিক আছে, এখন এই যে পলাশীর প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল, এটার কারণটা আসলে কি? কারণটা খুবই সিম্পল একটা বিষয়। নবাব সিরাজের কিছু প্রশাসনিক এবং সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল, যেগুলোর কারণে তার এই সুযোগটাকে, এবং তার যে আত্মীয় স্বজন যারা ছিল তাদের প্রধান ছিলেন ঘসেটি বেগম, যিনি তার আপন খালা ছিলেন, সেই খালার চক্রান্ত, ঈর্ষা, ক্ষোভ সবকিছু মিলেই দুয়ে দুয়ে চার মিলে নবাবের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং দেশি বিদেশি চক্রান্তের কাছে নবাব সিরাজকে পরবর্তীতে পলাশীর প্রান্তরে পরাজিত হতে হয় এবং আমাদের স্বাধীনতার শেষ সূর্য এখানে অস্তমিত হয়। ঠিক আছে, তোমরা কি এটা পড়েছো কিনা আমাকে একটু বলো তো, তোমরা কি এই নাটকটা পড়ছো আমাকে একটু বলো। জি, অনেকে বলছে জি ভাই পড়েছি। ওকে ফাইন, আমরা আজকে A to Z পড়বো যাতে আমাদের আর কোনো প্রবলেম না থাকে, সিরাজউদ্দৌলা নাটক নিয়ে আমাদের যাতে আর কোনো প্রবলেম না থাকে, কেমন? ক্লাসটাতে যারা সংযুক্ত হবো বন্ধুদেরকে একটু আমরা মেনশন করে রাখবো এবং ক্লাসের পিডিএফ পেতে হলে ক্লাসটাতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য ক্লাসের পিডিএফ পাবে। আগে শেয়ার করেছি, পিডিএফ পাইনি, ইনশাআল্লাহ আজকে দিব, পিডিএফ দিব। আমি তোমাদের ক্লাস শেষে আমি আমার আইডি থেকে কমেন্ট করব, ওইখানে তোমরা নক দিলে আমি তোমাদেরকে দিয়ে দিব পিডিএফটা, কেমন? সো এটার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। দেখেন, পলাশীর যুদ্ধটা সম্পর্কে আমরা একটু জানি যে পলাশীর যুদ্ধটা আসলে কেন হয়েছিল, বা এই পলাশীর যুদ্ধের একটা জরিপটা আমরা দেখি যে কার কত শক্তিমত্ত ছিল, সৈন্য সংখ্যা ছিল। পলাশীর যুদ্ধ হয় 1757 সালে। 1757 সালের 23শে জুন 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে নবাব যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধের উভয় পক্ষের সৈন্য বহর সম্পর্কে জানা যায় যে ইংরেজদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল 3000, ইংরেজদের ছিল 3000, মানে অন্যদিকে পক্ষান্তরে নবাবের সৈন্য সংখ্যা ছিল 50,000। এখন তোমরা বলবা যে ভাই, মাত্র 3000 সৈন্য সংখ্যা নিয়ে কিভাবে 50,000-এর বিরুদ্ধে তারা যুদ্ধে জয়ী হয়? বিষয়টা হচ্ছে যে তোমার নিজের মানুষ, তোমার কাছের বন্ধু যখন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, কিংবা সে যখন তোমাকে এই আশ্বাসটা দিবে যে না, যুদ্ধে সে তোমার সাথে থাকবে, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে সে কোনো কাজ করবে না, ওয়ার্ক করবে না, ফাংশন করবে না, এবং সে ক্ষেত্র বিশেষে তোমার বিপক্ষে কাজ করবে, তখন আসলে 50,000 না, 1 লক্ষ 2 লক্ষ এত মানুষ নিয়েও লাভ হবে না। এবং এখানে নবাবের একটা ত্রুটি ছিল। ত্রুটিটা কি জানো? নবাব প্রায় ওদেরকে হারিয়ে ফেলতেছিল, মানে পলাশীর প্রান্তরে নবাব সৈন্যরা অনেকটা ওদেরকে নাস্তানাবুদ করেছিল, কিন্তু তখন ব্রিটিশদের পক্ষ থেকে একটা যুদ্ধবিরতির একটা ঘোষণা আসে এবং নবাব সিরাজউদ্দৌলা সেটাতে সম্মতি দেয়, যার কারণে নবাবের সৈন্যবহর যারা ছিল বা মীর মর্দান, মোহনলাল যারা ছিল, তারা অনেকটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, হতাশ হয়ে পড়ে যে আর কিছু হইলেও হয়তো বা আমরা যুদ্ধে বিজয়ী হয়, কিন্তু এই জায়গায় বা এই ক্ষেত্রে নবাব কেন আসলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। ঠিক আছে, সো তার এই দুর্বলতাটা যুদ্ধের ময়দানে আমরা দেখতে পাই। দেখো, কামান সংখ্যা ছিল তাদের গোটা 10টা, মানে 10টা কামান সংখ্যা ছিল ইংরেজদের, নবাবদের ছিল প্রায় 50টিরও বেশি। সেনারা যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থাকায়, ইনঅ্যাক্টিভ থাকায় নবাব পরাজিত হন এবং ইংরেজরা এই যুদ্ধে জয়ী হয়। কেবল এটা নবাবের পরাজয় না, এটা আসলে আমাদের পরাজয়, কারণ এর পরবর্তীতে 1757 সাল থেকে 1947 সাল, দীর্ঘ 190 বছর
দীর্ঘ 190 বছর আমাদের ইংরেজদের শাসনাধীন থাকতে হয়, আমাদের এখানে ব্রিটিশ উপনিবেশ ছিল, ব্রিটিশ শাসনামল ছিল। দেখো, নবাব পক্ষের প্রধান সেনাপতি মির্জাফর সহ অধিকাংশ সিরাজউদ্দৌলা নাটকে প্রায় 40টি চরিত্রের সমাবেশ ঘটেছে। সিরাজউদ্দৌলা নাটকে যদি বলা হয় কয়টি চরিত্রের সমাবেশ ঘটেছে, আমরা বলবো যে ছোট বড় মিলিয়ে প্রায় 40টির মতো সমাবেশ রয়েছে। চরিত্রগুলোর মধ্যে ঘসেটি বেগম, যার ভালো নাম মেহেরুন্নেসা, যার ভালো নাম মেহেরুন্নেসা, 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 মেহেরুন্নেসারা 3 বোন, মেহেরুন্নেসা, শাহ বেগম এবং আমিনা বেগম। আমিনা বেগমের বড় ছেলে হচ্ছে নবাব সিরাজ। তারপর দেখো, রবার্ট ক্লাইভ, মির্জাফর, রাজবল্লভ শট মানসিকতার অধিকারী, এরা আসলে খুবই দূর্ত মানসিকতার অধিকারী ছিল। আর মীর মর্দান, মোহনলাল, রাইসুল জোহালা এরা হচ্ছেন যে দেশপ্রেমিক সৈনিক। মীর মর্দান, মোহনলাল, রাইসুল জোহালা এবং এখানে সাফরে, ফরাসি একজন সৈনিক। তোমাদের এটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বাঙালিদের মানে পলাশির প্রান্তরে বা নবাবদের পক্ষে কোন ফরাসি যোদ্ধা আমাদের পক্ষে যুদ্ধ করেছেন, তার নাম হচ্ছে সাফরে, কিংবা এটাকে ফরাসিতে বলা হয় সিনফ্রে, সিনফ্রে, তিনি ছিলেন ফরাসি। আসেন এইবার খুব ইম্পর্টেন্ট, এটা সবাই একটা স্ক্রিনশট নিব আমরা। ইংরেজদের পক্ষের শক্তি এবং নবাবের পক্ষে কারা কারা ছিল, এটা আমাদের সবার জানা থাকতে হবে, এটা সবার আমাদের জানা থাকতে হবে। ওকে ওকে, ফাইন ফাইন। এইটা সবাই আমরা স্ক্রিনশটটা নিতে পারি বা অথবা বন্ধুদেরকে এটা জানাতে পারি খুব দ্রুত। ফজল রাবি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মির্জাফরের বিশ্বাসঘাতকতা, রাফসান মাজেদুল, আমাদের সাথে ফারিয়া জান্নাত, আমাদের সাথে আক্তারা, সুমাইয়া রহমান, দিয়া খান, তাসনিয়া, আরিফ হোসেন, অনেকে সংযুক্ত আছে। সবাইকে আমি বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আজকে ক্লাসটা করো, যতটুকুই ক্লাস থাকুক না কেন তোমাদের এখানে নাটক এবং উপন্যাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো যারা এখনো পরবর্তীতে সংযুক্ত হয়েছে তারা ক্লাসটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে রাখো, তাহলে দেখা যাবে তুমি পরবর্তীতে ক্লাসটা আবার দেখে নিতে পারছো। কারণ তোমার এইচএসসি 25 ব্যাচ সময় কিন্তু খুবই কম। নাটক উপন্যাস তুমি কোনো কারণে স্কিপ করতে পারবে না। নাটক উপন্যাস স্কিপ করে আসবে সমস্যা নাই, তোমার যে একটা বাধ্যতামূলক সৃজনশীল দিতে হয়, একটা বাধ্যতামূলক সৃজনশীল নাটক উপন্যাস থেকে দিতে হয় 2টা সৃজনশীল, তুমি কই থেকে দিবা এই 2টা? না দিলে তো নাম্বার পাবা না। ওকে ওকে, ফাইন। আমরা এবার দেখো সিরাজউদ্দৌলার পক্ষে, নবাব সিরাজের পক্ষে শক্তি কারা কারা ছিল। লুৎফুন্নেসা হচ্ছে যে নবাবের স্ত্রী, তাদের বিবাহ হয় খুব মানে আয়োজনপূর্ণ এবং ধুমধাম আয়োজনে তাদের বিবাহ হয়। আমিনা বেগম হচ্ছে যে তার মায়ের নাম। মোহনলাল দেশপ্রেমিক লড়াকু বীর। মীর মর্দান, মীর মর্দান কি মীর মদন অনেক জায়গায় লেখা হয়েছে। দেখো, মোহনলাল এবং মীর মর্দানের শেষ জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত তারা দেশের প্রতি যে কমিটমেন্টটা তারা দিয়েছেন, আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিতে পারি, তুমি যখন এটা পড়বা পুরোটা তখন তোমার গায়ের লোম মানে গুজবাম হবে, ঠিক আছে? এই মীর মর্দান এবং মোহনলালের কাহিনী যখন তুমি পড়তে যাবা তখন নিঃসন্দেহে তোমার এটা গুজবাম হবে। এরপরে এখানে আমরা সাফরেকে দেখতে পাই যে ফরাসি বীর, ফরাসি যোদ্ধা, ফরাসি যোদ্ধা সিনফ্রে বা সাফরে, রাইসুল জোহালা, বদ্রি আলী খান, নবী সিং হাজারি। এখন ইংরেজদের পক্ষে কারা কারা ছিল কিংবা নবাবের বিপক্ষে শক্তি কারা কারা, অনেকগুলো না, অনেকগুলো চরিত্র আমরা এখানে নবাবের বিপক্ষে দেখতে পাচ্ছি। গসেটি বেগম প্রধান চক্রান্তকারী এবং ঈর্ষা পরায়ণ, এবং তার মধ্যকার একটা সবসময় একটা কুচিন্তা থাকতো। হ্যাঁ, এই গসেটি বেগম কিন্তু আমরা দেখতে পাই তার নিজের কোনো সন্তান ছিল না, সেই শৌকতজনকে পালক হিসেবে, পালক পুত্র হিসেবে লালন পালন করছিল যাতে সে পরবর্তীতে কি নবাবিটা পায় বা রাজপ্রাসাদে তার একটা কর্তৃত্ব তৈরি হয়, তার একটা পাওয়ার থাকে। তারপর আমরা দেখতে পাই মির্জাফর, মির্জাফরের ছেলে মিরন, অকর্মণ্য এবং অপদার্থ একটা ছেলে যে সবসময় নাচ গানে মশগুল থাকতো, নেশা পানি করতো। হ্যাঁ, অপদার্থ। রাজবল্লভ, রায়দুল্লভ, উমিচাঁদ। উমিচাঁদ হচ্ছে যে আমি তোমাদেরকে এটা বলছিলাম যে ফাদার অফ সুদ, সুদের বাপ উমিচাঁদ। সে প্রথমে গেরস্ত কামলা ছিল, কামলা দিত, কিন্তু পরবর্তীতে সে টাকা জমিয়ে সুদে সে আস্তে আস্তে নবাবের কাছে, যেমন ধরো যে রাজ্যের বিভিন্ন সংকটে বা আর্থিক দুরবস্থায় সে চড়া সুদে তাদেরকে টাকা দিত। মানিক চাঁদ, ক্যালপেট্রিক, ড্রেক, হলওয়েল। হলওয়েল কে ছিল বলতো? দেখি তো তোমরা এটা কতটুকু পড়ছো। হলওয়েল কে ছিল? কোম্পানির ঘুষখোর ডাক্তার ছিল। তার একটা বিখ্যাত, সে একটা বিষয়ের জন্য খুবই মানে জনপ্রিয় বা নিন্দিত বলা যেতে পারে আর কি, কুখ্যাত।
সেটা হচ্ছে যে অন্ধকূপ হত্যাকাণ্ড। হ্যাঁ, সে নবাবের বিরুদ্ধে একটা গুজব ছড়ায় যে নবাব নাকি দেশপ্রেমিক যোদ্ধা যারা আছে তাদেরকে একটা অন্ধ জায়গার মধ্যে, মানে অন্ধকার জায়গার মধ্যে নিয়ে একটা কুয়ো বা একটা কূপের মধ্যে তাদেরকে অত্যাচার নির্যাতন করে পরবর্তীতে হত্যা করে। সেইটা মানুষের মধ্যে এটা বলতেছিল নবাবের বিরুদ্ধে আর কি। মানুষ এটা বিশ্বাসও করছে, কিছু করার নাই। জগৎ শেঠ মোহাম্মদী বেগ, এই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার বিনিময়ে নবাব সিরাজকে হত্যা করছে। তাহলে যদি বলা হয় যে মোহাম্মদী বেগ কে আসলে, তাহলে বলবো নবাব সিরাজউদ্দৌলা বা নবাব সিরাজের হত্যাকারী হচ্ছে মোহাম্মদী বেগ। 10,000 টাকার বিনিময়ে সে নবাবকে হত্যা করে এবং 5,000 টাকা সে অগ্রিম নিয়েছিল অ্যাডভান্স, এবং বাকি 5,000 টাকা সে কাজটা করার পর নিয়েছিল। এবং এই দায়িত্ব তারে দিয়েছিল বা এই আদেশ তারে দিয়েছিল মিরন, মির্জাফরের ছেলে। আবার মাস্টার মাইন্ড রবার্ট ক্লাইভ, লর্ড ক্লাইভ, এটা মাস্টার মাইন্ড, এটা হচ্ছে যে একটা মাস্টার মাইন্ড আর কি। এই চক্রান্তের মাস্টার মাইন্ড হচ্ছে লর্ড ক্লাইভ, এবং সে ছিল তার পিতামাতার অবাধ্য সন্তান। এবং তার এখানে সাউন্ড হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো, সিরাজউদ্দৌলা নাটকটার যদি কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে কোনটা পক্ষে কোনটা বিপক্ষে, এগুলো যদি আমরা বাছাই করে খাতার মধ্যে নোট করে রাখতে পারি তাহলে আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি জানি যে 90 পৃষ্ঠা 80 পৃষ্ঠা এটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হতে পারে, কিন্তু আজকের ক্লাসটা করলে আশা করি তোমাদের কাছে এটা সহজ মনে হবে। ঠিক আছে, তোমরা অনেকেই বন্ধু বান্ধবদেরকে মেনশন করো নাই, জানাও নাই, একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে রাখবা। এবং ক্লাসটা তোমাদের কলেজের যে গ্রুপগুলোতে একটু শেয়ার করে রাখো। এবং আজকের ক্লাসটা যারা শেয়ার করে রাখবা তাদেরকে কিন্তু ক্লাস শেষ করে আমি এই ক্লাসের ফুল পিডিএফটা তোমাদেরকে দিব। সো এটার জন্য ক্লাসটা শেয়ার করে আমাকে এখনই জানাও যে ভাই ক্লাসটা শেয়ার করেছি, আপনি আমাকে দিয়ে রাখেন। ঠিক আছে, আমি তো জানবো না যে কার পিডিএফটা লাগবে। সো সবাই নিজেদের টাইমলাইনে কিংবা কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে রাখবা। কোম্পানির ঘোষখোর ডাক্তার স্যার একটা স্ক্রিনশট নিতে চাই। সত্যি ভাই এই ঘটনাটা পড়লে গায়ের লোম দাঁড়ায় যায়। শেখ সিফাত আমাদের সাথে সংযুক্ত হয়েছে। হ্যাঁ, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় এইচএসসি 25 ব্যাচের মেইনলি আর কি। এইচএসসি 25 ব্যাচ যদি এখন না পড়ো তাহলে ভাই তুমি কখন নাটক উপন্যাসটা পড়বা? তোমার সময় আছে আজকে কয় তারিখ? 21 তারিখ। আগামী মাসের 26 তারিখ তোমার পরীক্ষা, তোমার 1 মাসের মতো সময় আছে। মাঝখানে আবার তোমার কুরবানির ঈদ আছে, ঠিক না? সো এখন কি করতে হবে তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করে ফেলো। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাসটা হোক, সমস্যা নেই, কিন্তু তুমি অনেক জিনিস জানতে পারো, তোমার আর প্রবলেম হবে না। আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, অনেকে বলছিল যে উমিচাঁদ টাকার জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, তাকে 20 লক্ষ টাকা দেওয়ার কথা বলছিল কোম্পানি ইংরেজরা, কিন্তু পরবর্তীতে তারা বলে যে এটা ভুয়া, এটা জাল, তোরে দিব না টাকা। তখন সে মাথা চাপড়াতে চাপড়াতে হতাশায় দুঃখে ক্ষোভে পাগল হয়ে যায়। সবগুলার করুণ পরিণতি এরকমই হয়েছিল। কেউ বাজ পড়ে মারা যায়। ওই যে রবার্ট ক্লাইভ যে মাস্টার মাইন্ড, সে আত্মহত্যা করে। তারে ইংরেজরা পরবর্তীতে বলে যে অর্থ আত্মসাৎ করছে। হ্যাঁ, তখন সে বলে যে আমি তোমাদের জন্য এত কিছু করলাম, তোমরা আমার এটা বলছো। তোমাদের জন্য এখন মজার একটা জিনিস বলো, সিরাজউদ্দৌলা নাটকের একটা এমসিকিউ আসবে যে নাটকের অঙ্ক কয়টা? সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক কয়টি আর দৃশ্য কয়টি? এটা সবাই একটু আমাকে বলো তো, সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক কয়টি এবং দৃশ্য কয়টি? আজকের ক্লাসটা অ্যাডমিশন এইচএসসি যে কোনো ফেজের, তুমি যে কোনো স্টুডেন্ট যদি থাকো 11, 12 কিংবা আপকামিং কোনো মানে ভার্সিটি অ্যাডমিশন, তোমার জন্য কাজে লাগবে আনডাউটেডলি। ঠিক আছে, সবাই বলো তো। পিডিএফটা দিব আজকে ইনশাআল্লাহ। মেনশন ডান, আসসালামু আলাইকুম। আমাদের সাথে সাব্বির হোসেন সংযুক্ত হয়েছে, আমাদের সাথে শেয়ার মেনশন ডান অনেকেই লিখেছো। ওকে, সো একটু আমাকে বলো তো ইংরেজদের পক্ষে না অঙ্ক কয়টা এবং দৃশ্য কয়টা? 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন এটাতে আসবে, ধরে নাও। একটা সৃজনশীল প্রশ্ন তুমি পেয়ে গেছো এখান থেকে, মানে জ্ঞানমূলক প্রশ্ন, যে সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক কয়টা, দৃশ্য কয়টা? আমি বলে দিব এটা নাকি তোমরা বলবা? দেখি তো তোমরা পারো কিনা। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক কয়টা এবং দৃশ্য কয়টা? দেখি কারা কারা পারো। 4টি অঙ্ক। ইয়েস ইয়েস, 12টি দৃশ্য। প্রসেনজিৎ, সাব্বির, রাফসান আমাদের সাথে, সুমাইয়া জয়া, প্রসেনজিৎ আমাদের সাথে। ওকে ওকে ফাইন। দেখো, সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা যদি বলা হয় তাহলে বলবা যে সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক হচ্ছে যে 4টি অঙ্ক। কয়টি অঙ্ক ভাই? 4টি অঙ্ক। যদি বলা হয় দৃশ্য সংখ্যা কয়টি তাহলে হবে 12টি দৃশ্য। কয়টি দৃশ্য? 12টি দৃশ্য। এবং আরেকটা প্রশ্ন ঘুরে আসতে পারে যে কয়টি দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলা উপস্থিত ছিল? মনে রাখবা 8টি দৃশ্য। কয়টি দৃশ্য আমরা দেখতে পাই এই নাটকের মধ্যে? 8টি দৃশ্যে নবাব সিরাজ সশরীরে উপস্থিত ছিল। নবাব সিরাজ সশরীরে উপস্থিত ছিল, সশরীরে উপস্থিত ছিল। দেখো, নবাব সিরাজের এখানে দুর্বলতা ছিল। নবাব সিরাজ মাত্র 23 বছর বয়সে সিংহাসনে সে নবাবি পায়। একটা মানুষের বয়স 23 বছর, আমাদের থেকে 1-2 বছর কম বেশি হইতে পারে, এরকম সময়ে সে একটা রাজ্যের নবাব হয়ে গেছে।
সো এই যে বিষয়টা সেই ক্ষেত্রে তার অনেক বেশি জানাশোনার দুর্বলতা ছিল। সে কিন্তু রাজপ্রাসাদে ঘসেটি বেগম, মির্জাফর, ক্লাইভ তিনজন চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে তার বিরুদ্ধে, দেশের ইনকেস দেশের বিরুদ্ধে, সে তাদেরকে কোনো পানিশমেন্ট দেয় না, মানে শাস্তি দেয় নাই। সো তুমি যখন তোমার অপোনেন্টকে বোঝাইবা যে তুমি অনেক দুর্বল, তখন তারা তোমার বিপক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো কাজ করতে পারে। ইভেন তো পরবর্তীতে নবাবের পতন আমরা দেখতে পাই, ঠিক আছে। সো তারও কিছু, নবাব সিরাজের কিছু ব্যর্থতা ছিল। আমরা এবার একটু সামনের দিকে যাই, এবার চরিত্রগুলো সম্পর্কে আমরা জানবো। এই নাটকের কেন্দ্রীয় এবং নায়ক চরিত্র, আচ্ছা এটা কি তোমরা স্ক্রিনশট নিছো? এটা স্ক্রিনশট নাও একটা, অথবা কেউ যদি নোট করে থাকো একদম টপ নচ, এটা যদি কেউ নোট করে রাখতে পারো তাহলে আর এটা প্রবলেম মনে হবে না যে পরীক্ষাতে গিয়ে উমিচাঁদ কার পক্ষে ছিল, রাজবল্লভ রায়দুল্লভ কার পক্ষে ছিল। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে তোমাদেরকে বলে দিয়েছি যে ইংরেজদের পক্ষে এরা ছিল, এবং এই সকল বিষয় কিন্তু তোমরা আমাদের যে বাংলা বিচিত্রা বইটা, এই বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু পেয়ে যাচ্ছ। এই বাংলা বিচিত্রা বইয়ে তোমাদের বাংলার প্রথম পত্র, দ্বিতীয় পত্রের ব্যাকরণ যে অংশগুলো সবগুলো এইচএসসি এবং এডমিশনের জন্য খুব সুন্দরভাবে সাজানো। আমি আশা রাখবো তোমাদের এইচএসসি চলাকালীন এই বইটা তোমরা সবাই সংগ্রহে রাখবে। এবং আজকের ক্লাসের যে ক্লাসগুলো বা আমরা যে তোমাদেরকে এখানে পড়াচ্ছি স্লাইডটা, এই বিষয়টা আমরা বাংলা বিচিত্রা থেকে নিয়েছি। দেখো, নাটকের কেন্দ্র এবং নায়ক চরিত্র হচ্ছে যে সিরাজউদ্দৌলা। নাটকের কেন্দ্রীয় নায়ক চরিত্র সিরাজউদ্দৌলা। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। উক্তিটি সিরাজের। এখানে বেশ কিছু উক্তি সিরাজের, নবাব সিরাজের আমরা দেখতে পাই। নবাবের যে উক্তিগুলো বা সিরাজের যে উক্তিগুলো, এগুলো আমরা একটু স্ক্রিনশট নিব। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রেখে দিব। 4টি অঙ্ক আমাদের সাথে মজুমদার সংযুক্ত হয়েছে, নিশিত জাহান আমাদের সাথে, অবায়দুল ভাইয়া। এই ক্লাসটা করলে নিউডান হবে 100%। ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাদের বাংলা সাবজেক্ট আছে 30-35 নাম্বার। সো এইখানে তুমি কি করতে পারো, এই সিরাজউদ্দৌলা নাটকটা আজকের ক্লাসটা করে ফেলো, লাল সালু উপন্যাসটা ক্লাসটা করে ফেলো একটা না, ইনশাল্লাহ তোমার অনেক কাজে লাগবে। এবং তোমার যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদেরকে একটু জানিয়ে রাখো দ্রুত। ওকে, ফাইন। ওকে, সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা একবার যাব একটু নবাবের অন্যান্য চরিত্রের মধ্যে মির্জাফরকে আমরা দেখতে পাই। মির্জাফরটা আমার কাছে মনে হয় না যে মির্জাফর এখন আর কেউ কারো সন্তানের নাম রাখে মির্জাফর, কারণ মির্জাফরটা ইতিহাসে এতটাই ঘৃণিত এবং জঘন্য একটা নাম বা চরিত্র যেটা কেউ রাখতে সাহস করে না, কিংবা রাখেও না, অমঙ্গল হবে, ঠিক না? তো এই মির্জাফর যে ইতিহাসের বিশ্বাসঘাতক এবং ঘৃণিত একটা চরিত্র, সেটা আমরা একটু দেখে নিই। মির্জাফরের প্রকৃত নাম হচ্ছে মীর জাফর আলী খান। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, অমাত্য। পারস্য থেকে, মানে ইরান থেকে তিনি হিন্দুস্তানে এসেছিলেন। একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখেছিলেন। ওই যে নবাবের যে সিংহাসনটা, হ্যাঁ, রাজ্য পরিচালনার জন্য, মানে একদিনের জন্য হইলেও তিনি মসনদে বসার তার একটা আজন্ম ইচ্ছা ছিল। এবং পরবর্তীতে ইংরেজরা তো ব্রিটিশ, মানে আমরা কথায় কথা বলি না যে কারো যদি খুব বেশি ইউনিক কোনো চিন্তা ভাবনা আমরা দেখি তাহলে আমরা তাদের বলি ব্রিটিশ। সো ওই যে ব্রিটিশরা এটা বুঝতে পারছে যে তার যেহেতু উইকনেস ওই সিংহাসনের প্রতি, মসনদের প্রতি, তার মানে এই মানুষটাকে যদি আমরা হাত করতে পারি তাহলে সে আমাদেরকে সবই দিবে। এবং পরবর্তীতে তাদের চুক্তি হয়েছিল এরকম যে ঠিক আছে, নবাবের যদি পতন হয় তাহলে রাজ্য চালাবো, মানে সাংগঠনিকভাবে সবকিছু করবো আমরা, কোম্পানি, আর তুমি কি করবা, তুমি মসনদে বসে থাকবা। ওই যে অর্নামেন্টাল পোস্ট আর কি, রাষ্ট্রপতির মতো, রাষ্ট্রপতির বসায় রাখছে, কিন্তু রাষ্ট্রপতি আসলে কোনো ভ্যালুয়েট করতে পারে না, ঠিক না? সো ওই রকম ভাবে তারে বসায় রাখছিল মসনদে। তিনি ছিলেন ইতিহাসের সেরা বিশ্বাসঘাতক। মির্জাফরের একটা দিন হলে মসনদে বসার বড় আকাঙ্ক্ষা ছিল। চুক্তি অনুযায়ী মির্জাফর মসনদে বসলেও রাজ্য চালাবে কোম্পানি, মানে চুক্তি অনুযায়ী তাদের চুক্তি হয়েছিল যে মির্জাফর তুমি মসনদে বসবা ঠিকই, কিন্তু রাজ্যটা চালাবো আমরা, মানে সরকারটা ফাংশন করব কিন্তু কোম্পানি। আল্লাহর কালাম ছুঁয়ে, কোরআন, পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করেছে মির্জাফর। এবং শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়, উক্তিটা মির্জাফরের ছিল। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো, এই কথাটা মির্জাফর করছিল। মির্জাফরে নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাস করার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে এইটা যে সে বলছিল যে দেশের স্বার্থের জন্য আমাদের নিজেদের তুচ্ছ বিষয়গুলো আমরা সর্বদা কি করব, ত্যাগ করব। তারপর দেখেন ঘসেটি বেগম। ঘসেটি বেগম কার কন্যা? ঘসেটি বেগম হচ্ছে নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁ, তোমরা এটা জেনে রাখো একটু, তোমরা হয়তোবা বইয়ে এগুলো গিয়ে খুঁজবা না, আমি জানি না যে তোমরা এগুলো খুঁজবে কিনা। নবাব আলীবর্দী খাঁ, তার 3টা কন্যা। তার কি কন্যা? তার কোনো ছেলে সন্তান ছিল না, 3টা কন্যা। একটা হচ্ছে ঘসেটি বেগম, 2 নম্বর কন্যার নাম হচ্ছে
শাহ বেগম, তার নামটা আমরা খুব বেশি একটা দেখতে পাই না, এবং তার তৃতীয় কন্যার নাম হচ্ছে আমিনা বেগম, আমিনা বেগম, আমিনা বেগম। এবং এই ঘসেটি বেগমের ভালো নাম হচ্ছে মেহেরুন্নেসা, মেহেরুন্নেসা। সো মেহেরুন্নেসা নামটা আসলে আবার আমরা যাতে ভয় না পাই বা গুলায় না ফেলি, মেহেরুন্নেসা ঘসেটি বেগমের নাম। তাহলে নবাব আলীবর্দী খাঁর কোনো ছেলে সন্তান ছিল না, ছিল সন্তান 3টা মেয়ে সন্তান। এখন মেয়ে সন্তান ঘসেটি বেগম, সো নিয়মে ঘসেটি বেগম যেহেতু বড় মেয়ে, ঘসেটি বেগমের ছেলে নবাবী পাওয়ার কথা, কিন্তু ঘসেটি বেগমের বিয়ে হয়েছিল বাংলার দেওয়ান হুসেন কুলি খাঁ, তার বিয়ে হয়েছিল, ঘসেটি বেগমের বিয়ে হয়েছিল, তোমরা একটু এটা জানো, বিয়ে হয়েছিল কার সাথে জানো? দেওয়ান, বাংলার দেওয়ান হুসেন কুলি খাঁ, সো হুসেন কুলি খাঁর সাথে তার বিবাহের সম্পর্কটা খুব বেশি একটা নিঃসন্তান ছিল, তাদের বনিবনা ওইরকম ভাবে হয় নাই। তখন তিনি একটা অবৈধ সম্পর্ক স্থাপন করেন, তিনি বিয়ে হয়েছিল, একটা মিনিট, বিয়ে হয়েছিল নওয়াজির শাহর সাথে, নওয়াজির শাহ, একটা মিনিট আমি বলে ফেলছিলাম, নওয়াজির শাহর সাথে বিয়ে হয়েছিল। আর পরকীয়া বা আমরা অবৈধ একটা সম্পর্ক দেখতে পাই, একটু তোমরা কারেকশন করো, অবৈধ সম্পর্ক দেখতে পাই আমরা কার সাথে জানো? অবৈধ সম্পর্ক দেখতে পাই দেওয়ান হুসেন কুলি খাঁর সাথে, বাংলার দেওয়ান হুসেন কুলি খাঁর সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল। এবং পরবর্তীতে এটা জানাজানি হয়, ঘসেটি বেগমের সাথে যে এই যে অবৈধ সম্পর্ক দেওয়ান হুসেন কুলি খাঁর সাথে অবৈধ সম্পর্ক, এটা নবাব আলীবর্দী খাঁ মানে তার বাবা জেনে যাওয়ার পর তিনি নবাব সিরাজকে নির্দেশ দেন এই হুসেন কুলি খাঁকে তারে হত্যা করার জন্য। এবং ধারণা করা হয় এই যে হত্যা করেছিল এইটার কারণেও সিরাজের প্রতি তার একটা আজন্ম একটা খুব আক্রোশ ছিল, যে তার প্রাণের মানুষ, প্রিয় মানুষকে সে হত্যা করছে। এবং পরবর্তীতে ঘসেটি বেগমকে নজরবন্দি করে রাখা হয়েছিল। ঠিক আছে, দেওয়ান বাগি না, বাংলার দেওয়ান বলতে কি জানো? এখন আমরা অনেক সময় বলি না অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ওই রকম আর কি, যে মুঘল আমলে বাংলার দেওয়ান, তার দেওয়ান বলতে যারা ছিল আর কি, অর্থ বিষয়গুলো বন্টন করত বা অর্থের দায়িত্ব, রাজকোষাগার, এইগুলো দায়িত্ব যার হাতে ছিল তারে বলা হয়তো দেওয়ান। ঠিক আছে, আমরা একটু দেখি পরবর্তীতে এই দেওয়ান হুসেন কুলি খাঁরে হত্যা করে ফেলছিল কে? নবাব সিরাজ হত্যা করছিল। মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম ঘসেটি বেগমের ছেলে ছিল না, আমিনা সন্তান। হ্যাঁ, ঘসেটি বেগম, আবার আরেকটা জিনিস বলি একটু, ঘসেটি বেগম কি করছিল জানো? পাওয়ার জন্য, কি বলে এটারে, নবাবী পাওয়ার জন্য সে নবাব সিরাজের ছোট ভাই একটা ছিল একরামউদ্দৌলা, এই একরামউদ্দৌলারে সে পালক পুত্র হিসেবে নিয়েছিল। কিন্তু ওই যে তার ভালো কোনো চিন্তা নাই, তো আল্লাহ তারে দেও নাই। পরবর্তীতে একরামউদ্দৌলা বসন্তে মারা যায়, পরবর্তীতে শৌকত জং শৌকত জং পালক পুত্র হিসেবে ছিল আর কি। দেখো, নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা সিরাজউদ্দৌলার খালা এবং শৌকত জঙ্গের পালক মাতা। এখন তোমাদের কাছে এটা সহজ মনে হবে, তিনি ছিলেন উদ্যত, ঈর্ষাপরায়ণ এবং চক্রান্তকারী। সিরাজের পতন কে না চায়, এই সংলাপটি ঘসেটি বেগমের। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংলাপ, যে সিরাজের পতন কে না চায়। দেখো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের পরবর্তীতে এমসিকিউ যাব, তুমি এমসিকিউ গেলেই বুঝতে পারবা যে তুমি আসলে কতটুকু এমসিকিউ পারো। সো ক্লাসটা কেউ না মানে টানার তো অপশন নাই, মানে শুরু থেকে শেষ পর্যন্ত করো, কেউ ক্লাস থেকে যেও না, এবং ক্লাসটা যারা সংযুক্ত হবে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে রাখবা। তুমি কম সাপিনী নও, ঘসেটি বেগমের এই সংলাপ কাকে উদ্দেশ্য করে? আমিনা বেগমকে। আমিনা বেগম ছিল তার ছোট বোন। এখন ছোট বোন কি হয়েছে? ছোট বোনের ছেলে নবাবী পাইছে, তার মানে সে রাজমাতা, তার মানে ঘসেটি বেগম এখানে তার হিংসাপরায়ণ, ঈর্ষাপরায়ণ ছিল, এই জন্য সে বলছিল যে তুমি কম সাপিনী নও। ঠিক আছে, এটা বলছিল ঘসেটি বেগম আমিনা বেগমকে। লর্ড ক্লাইভ, এই যে মাস্টার মাইন্ড, সেটা হচ্ছে যে মাত্র 17 বছর বয়সে সে ভারতবর্ষে আসে, এবং সে তার পিতামাতার অবাধ্য সন্তান ছিল, যার কারণে পিতামাতা তারে রাখতে পারে নাই। তারা বলছে যে যা, তুই বিদেশ যা, বিদেশ গিয়া কামলা খাট, মানে ওইরকম ভাবে আর কি। তারপর তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সে আসে, এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অন্যতম প্রধান মীর জাফরকে বাংলা সিংহাসনে বসালে প্রকৃত শাসনকর্তা ছিলেন তিনি নিজে। 1774 সালে তিনি আত্মহত্যা করে মারা যান। হ্যাঁ, 1774 সালে, তাহলে 1757 সালে সে নবাবের পরাজয় হয়, সে তখন এটার মানে প্রকৃত শাসনকর্তা সে ছিল। তাহলে কতদিন সে করছে? পরবর্তীতে 4 3 7 17 বছর সে রাষ্ট্র পরিচালনা করেছিল। নারায়ণ সিংকে গুলি করে হত্যা করেন সে নিজে। সিরাজউদ্দৌলা নাটকের ইনি কি নবাব নাকি ফকির, এটা বলছিল ক্লাইভ। ওই যে নবাবকে যখন ভগবানগুলা থেকে তাকে যখন রাজপ্রাসাদে নিয়ে আসা হয়, হ্যাঁ, রাষ্ট্রদ্রোহের মামলায় তাদের যখন ফাঁসি দেওয়া হয় বা এরকম তাকে যখন আটক করা হয়, তখন সে তাদের দেখে নবাবের এই বেশভূষা দেখে বলছিল মীর জাফর রে, ইনি কি নবাব নাকি ফকির।
ঠিক আছে, তাহলে এটা বলছিল রবার্ট ক্লাইভ মির্জাফরকে উদ্দেশ্য করে এটা বলছিল উমিচাঁদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক, উক্তিটি হচ্ছে রবার্ট ক্লাইভের। ঠিক আছে, এবার আমরা উমিচাঁদ সম্পর্কে জানবো, আলীবর্দী খাঁ এবং আমিনা বেগম সম্পর্কে জানবো। কেমন, আমরা এবার কার সম্পর্কে জানবো? আলীবর্দী খাঁ সম্পর্কে জানবো। আলীবর্দী খাঁ ভাই আজকে প্রথমই ক্লাস করছি, জয়কলি পিডিএফ চাই ভাইয়া নিঃসন্দেহে ইনশাল্লাহ পাবেন। এই জন্য ক্লাসটা একটু নিজেদের টাইমলাইনতে একটু শেয়ার করে রাখতে হবে, বন্ধুদেরকে একটু জানিয়ে রাখতে হবে। কেমন, এবং আজকের ক্লাসটা অ্যাডমিশনের শিক্ষার্থীরা যদি করেন ক্ষতি হবে না, বরং আরো বেশি তাদের লাভ হবে। এবং আজকের এই ক্লাসের বললাম না, আমাদের ক্লাসটা ডিজাইন করা হয়েছে আমাদের বাংলা বিচিত্রা, জয়কলির বাংলা বিচিত্রা থেকে। এবং এই বাংলা বিচিত্রা বইটা আমি আশা রাখবো সবার কাছে যাতে এটা সংগ্রহ থাকে। গোসেট বেগমের ছেলে, হ্যাঁ শৌকত জং, ছেলে না পালক সন্তান আর কি, পালক মাতা, পালক তো বুঝতে পারছো, নিঃসন্তান দুজন জামাই বউ দম্পতি, কিন্তু তাদের খুব ইচ্ছা যে তাদের একটা উত্তরাধিকার থাকবে। কোনো ছেলে তো মেয়ে তো নাই, তখন অন্য আরেকজনের কাছ থেকে একটা ছেলে বা মেয়ে একদম যদি ওয়ারিশ নিয়ে নেয়, মালিকানা নিয়ে নেয়, সেটাই বলা হয় পালক সন্তান। দেখো উমিচাঁদ হচ্ছে যে এখানে গেরস্তের কাজ করতে, মানে কামলা দিত আর কি। এই নাটকের উমিচাঁদ একটা দ্বৈত আচরণকারী খল চরিত্র, ভিলেন। দ্বৈত আচরণকারী মানে হচ্ছে যে দুই দিকে আচরণ করতো। সে নবাবের কাছে এসে ইংরেজদের বিরুদ্ধে বলতো, আর ইংরেজদের কাছে গিয়ে নবাবের বিরুদ্ধে বলতো। ঠিক আছে, যুদ্ধে নবাব হেরে গেলে উমিচাঁদকে লর্ড ক্লাইভ 20 লক্ষ টাকা দেওয়ার কথা বলছিল, কিন্তু পরবর্তীতে বলে যে না, এরকম কোনো কিছু হয় নাই তোমার সাথে আমার, ওটা যা হয়েছে সেটা জাল দলিল ছিল, দলিলটা জাল। ঠিক আছে, পরবর্তীতে সে মাথা পাগলা, মানে সে তার এই বিষয়টা মেনে নিতে পারে না এবং পরবর্তীতে পাগল হয়ে যায়। আমি চিরকাল ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব, চাটুকার ছিল। আলীবর্দী খাঁ, সে ছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব এবং তার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী। সে ছিল নবাব সিরাজউদ্দৌলার কি নানা। নবাব আলীবর্দী খাঁ ইংরেজদেরকে দেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন। এবার আসো আমিনা বেগম। আমিনা বেগমকে নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা, সিরাজউদ্দৌলার মা, তার জ্যেষ্ঠ পুত্র সিরাজ এবং কনিষ্ঠ পুত্র আর একটা ছেলে ছিল মির্জা হামদি। ঠিক আছে, স্বামীর নাম জয়নুদ্দিন। এখন বলো তাহলে সিরাজউদ্দৌলার বাবার নাম কি? তাইলে বলো সিরাজউদ্দৌলার বাপের নাম কি? সিরাজউদ্দৌলার বাপের নাম কি বলো? আমরা এখন শুধু নানার গোষ্ঠী আমরা শিখে আসলাম, মামুর গোষ্ঠী। ভাই সিকিউ হবে নাকি? যে সিকিউ আসতেছি, তো সিকিউ আসতেছি, বলেন একটু দ্রুত আমাকে এটা বলেন যে নবাব সিরাজউদ্দৌলার উমিচাঁদ বহুরূপী ছিল। হ্যাঁ, দুইটা ইয়ে ছিল। জয় রায় আমাদের সাথে সংযুক্ত হয়েছে। বলো যে আমিনা বেগমের স্বামীর নাম হচ্ছে জয়নুদ্দিন, আমিনা বেগমের স্বামীর নাম জয়নুদ্দিন, তাইলে সিরাজউদ্দৌলার বাপের নাম কি? সিরাজউদ্দৌলার বাপের নাম কি? এটা তো এত সময় লাগার কথা না, আমি দেখি তো তোমরা উত্তরটা দাও একটু। ভিডিওটা দরকার সাবিহা বেগম। ওকে ফাইন, শেয়ার করছে। মেনশন কিভাবে করবো স্যার? আমি নকল দলিল, হ্যাঁ হ্যাঁ বলো এটা কি ছিল? আমিনা বেগমের স্বামীর নাম যেহেতু জয়নুদ্দিন, তাহলে সিরাজউদ্দৌলার সিরাজের বাবার নাম হচ্ছে জয়নুদ্দিন। ঠিক আছে, আসো পরবর্তীতে যাই আমরা। মিরন হচ্ছে মির্জাফরের পুত্র। মির্জাফরের পুত্র হচ্ছে মিরন, এবং এই মিরনের আদেশে মোহাম্মদী বেগ কর্তৃক নবাব সিরাজকে হত্যা করা হয়। নবাব সিরাজের বুকে পিঠে বৈশা সে তাকে ছুরি দিয়া, চাকু দিয়া তারে হত্যা করছে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে। এবং নবাব সিরাজউদ্দৌলা বলছিল যে মিরন তুই আমারে মার, মোহাম্মদী বেগ দিয়ে আমারে মারাইও না, কারণ মোহাম্মদী বেগ হচ্ছে যে আমাদের এখানে জন্ম, বড় হয়েছে আমাদের এখানে, সো এত বিশ্বাসঘাতকতা করলে আমি আসলে নিতে পারবো না। তুই মির্জাফরের পুত্র, তুই মার আমারে, মোহাম্মদী বেগ দিয়ে মারাইও না। কারণ মোহাম্মদী বেগ সে একদম ছোট থেকে শেষ পর্যন্ত তারে আদর স্নেহে যত্নে তারে বড় করছে, সেটা মেনে নিতে পারছিল না। দেখো সবাই মিলে আমরা সত্যি বাংলাকে বিক্রি করে দিচ্ছি না। মির্জাফর পুত্র মির্জাফর আলী খান সিরাজের মৃত্যুদণ্ড ঘোষণা করছেন বলে নবাবকে জানায় মিরন নাচ গানে মশগুল থাকতো। এগুলো ক্যারেক্টারগুলো আমরা একটু জেনে রাখবো। রায়দুল্লাহ হচ্ছে বিহারের ডেপুটি গভর্নর জানকিরামের ছেলে, জানকিরাম রায় সে বিহারের ছিল। কোথায় ছিল? বিহারের ছিল। কেমন? বিহারের। তারপর দেখো তিনি ছিলেন উড়িষ্যার পেশকার। পেশকার জিনিসটা কি জানো? পেশকার হচ্ছে যে তোমরা বাংলা সিনেমা যদি দেখে থাকো তাহলে দেখবা যে আদালত কিংবা মামলা মোকদ্দমার ক্ষেত্রে, হ্যাঁ, কোর্টের মধ্যে যে সিনগুলো থাকে ওই সিনগুলোতে দেখবা ধরো যে এখানে একজন বসছে, হ্যাঁ, এখানে একটা মানে কি বলে এটাকে, এখানে ধরো যে বিচারক বসছে, হ্যাঁ, বিচারক বসছে, এখানে এই দুইটা হচ্ছে যে কাঠগড়া। তো এই কাঠগড়ার মধ্যে দেখবা যে নিচে থেকে কেউ আইসা কি করে, নিচে বসে থাকে কিছু মানুষ যারা ওই যে প্রমাণাদি কিংবা যে তথ্যাদি যে কাগজপত্রগুলো আছে এগুলো ওই প্রধান বিচারকের কাছে বা জজের কাছে নিয়ে কি করে উপস্থাপন করে। মানে এক কথায় যে ফুড ফরমাইশ কাজ আর কি, বা কেরানি বলতে পারো আর কি, এদেরকে বলা হয় পেশকার।
সিরাজের সাথে বিরোধ হয় তাকে পদোন্নতি দেওয়া হয়নি রায়দুল্লভ, এটা ছিল খল চরিত্র। রাজবল্লভ, রাজা রাজবল্লভ সিরাজ বিরোধী চক্রান্তের অন্যতম একজন। ঢাকার বিক্রমপুর, বিক্রমপুর মানে হচ্ছে যে বর্তমানের মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে কেউ কি আমাদের সাথে ক্লাসটা দেখছো? মুন্সিগঞ্জের কোনো ছোট ভাই বোন কি আমাদের সাথে ক্লাসটা দেখছো বলো? বর্তমানে মুন্সিগঞ্জ। ঢাকার বিক্রমপুরের লোক রাজা রাজবল্লভ ঢাকায় জাহাজি ফৌজ বিভাগের কেরানি গভর্নর ছিলেন। হুসেন কুলি খাঁর মৃত্যুর পর তিনি ঢাকার দেওয়ানি হন এবং ঢাকার শাসনকার্য পরিচালনা করেন। হুসেন কুলি খাঁরে কে হত্যা করছে? নবাব সিরাজ হত্যা করছে। কার নির্দেশে হত্যা করছে? তার নানা আলীবর্দী খাঁর নির্দেশে হত্যা করছে। কেন হত্যা করছে? কারণ গোসেটি বেগমের সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল। ঠিক আছে, আসো এবার আমরা শিখবো আমিনা বেগম। আমিনা বেগমেরটা আমরা মাত্র পড়লাম না? আমিনা বেগম সিরাজের মা, তার স্বামীর নাম হচ্ছে জয়নুদ্দিন, তার স্বামীর নাম হচ্ছে জয়নুদ্দিন। জগৎ শেঠ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম বিশ্বাসঘাতক জগৎ শেঠ, তিনি ছিলেন মানিক চাঁদের ভ্রাতৃস্পুত্র ভাইয়ের ছেলে। জগৎ শেঠের মতে নন্দকুমারের উদ্দিষ্ট বিপদ ঘনিয়ে আসছে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা জেনে রাখবো। মোহাম্মদী বেগ খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র। এই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার বিনিময়ে নবাব সিরাজকে হত্যা করে, এবং সে কার প্ররোচনায়? মিরনের প্ররোচনায়। মিরন ছিল মির্জাফরের ছেলে। আই হোপ আমি এখন পর্যন্ত তোমাদের যে ক্যারেক্টারগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করছি সেগুলো থেকে তোমরা জানতে পারছো, এবং তোমরা যদি এটা খাতার মধ্যে নোট করে রাখো আমার কাছে মনে হয় যে তোমরা পরবর্তীতে আর আটকাবা না। ঠিক আছে, হ্যাঁ, জর্জের কাজে সাহায্য করেন আর কি। তোমরা অনেকেই পরে সংযুক্ত হয়েছো কিন্তু ক্লাসের আগামাতা বুঝতেছো না, এরকম অনেক আছে না? তারা একটু ক্লাসটা শেয়ার করে রাখো নিজ টাইম ব্রেনে, তাহলে ক্লাসটা শেষ করে তুমি শুরু থেকে ক্লাসটা একদম ফুললি দেখতে পারবা। ঠিক আছে, ফুললি আজকে নট অনলি বাংলা নাটকটা পড়বো আমরা, উপন্যাসটা আমরা পড়বো। সো তুমি কেন আসলে ক্লাসটা করবে না বলো আমাকে? ওকে, সো দেখো মিরন নবাবকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগকে নিয়োগ করে। এরপরে দেখো লুৎফুন্নেসা। লুৎফুন্নেসা হচ্ছে যে নবাবের স্ত্রী, নবাব সিরাজের স্ত্রী। তাহলে নবাব সিরাজের স্ত্রীর নাম কি? সে খুবই আসলে স্বামী ভক্ত ছিল, এবং পরবর্তীতে মিরন মানে নবাব সিরাজের হত্যার পর, পতনের পর তার মিরন অফার দিছিল, বিয়ের অফার দিছিল যে আমি তোমার ভালোবাসি। সে তখন এটার প্রত্যাখ্যান করছে, বলছে যে চিরকাল আমি হাতির পিঠে চড়িয়ে বেরিয়েছি, সেই আমি কিভাবে এখন গাদার পিঠে চড়বো? ইউনো যে কারে গাদা বলছে আর কারে হাতি বলছে। ঠিক আছে, এবং তাদের বিবাহ হয় 1746 সালে। 1746 সালে নবাবের জন্ম, মানে নবাব সিরাজের জন্ম তাইলে কত বলতো? নবাব সিরাজের জন্মটা একটু মনে রাখো। নবাব সিরাজ জন্মগ্রহণ করছে কত সালে? জন্মগ্রহণ করছে 1733 সালে। 1700 কয় সালে? 33 সালে। হ্যাঁ, নবাব জন্মগ্রহণ করে 1733 সালে। 1756-তে সে সিংহাসনে বসে, আর 1746 সালে তাদের বিয়ে হয়। মির্জা ইরিস খানের কন্যা লুৎফুন্নেসার বাবার নাম ইরিস খান। তাহলে সিরাজের শ্বশুরের নাম কি বলতো? এটা একটা প্রশ্ন আসছে তোমাদের, বোর্ড প্রশ্ন। সিরাজের শ্বশুরের নাম কি? সিরাজের শ্বশুরের নাম হচ্ছে ইরিস খান। মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কিভাবে এখন গাদার পিঠে চড়ে বেড়াবো? ঠিক আছে, ওকে, ফাইন, অল গুড। বইটা কিভাবে পাবো? স্ক্রিনশট নিতে পারি না। হ্যাঁ, বইটা কিভাবে? 1700, হ্যাঁ, বইটা কিভাবে পাবো? বইটা যে কোনো লাইব্রেরিতে, তোমার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে আমাদের বাংলা বিচিত্রা বইটা পেয়ে যাবে, এবং আমি আশা রাখবো তোমরা এইচএসসি থেকে ছোট অল্প করে এডমিশনের স্বপ্নটা দেখো, এবং তোমাদের বিগত বছরগুলোতে তোমাদের সিনিয়র যারা ছিল তারা তাদের সফলতার অংশীদার হিসেবে বাংলা বিচিত্রা বইটাকে রেখেছিল, এবং তারা বাংলা বিচিত্রাকে পাশে পেয়েছিল। ইনফ্যাক্ট পুরো জয়কলি একাডেমি তাদের পাশে ছিল। বলো। মোহনলাল হচ্ছে যে শওকত জঙ্গের বিরুদ্ধে লড়াইয়ের সেনাপতি দায়িত্ব পালন করেন। সিরাজ তাকে দেওয়ানখানার পেশকার বানিয়েছিল, কেরানি বানাইছিল। কর্নেল ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়। যে বললাম না, নবাব সিরাজের যে ত্রুটিগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে তারা প্রায় যুদ্ধে সামনের দিকে যাচ্ছিল, কিন্তু নবাবকে যখন অফার করছে যে না এবার যুদ্ধবিরতি দাও বা আমরা শান্তি চাই, তখন সে সেটা মেনে নিছিল, এবং মেনে নেওয়ার পর হ্যাঁ ওই মীরমর্দান মোহনলাল তারা একটু ডিসঅ্যাপয়েন্ট যে হঠাৎ করে নবাব এটা তাদের সাথে সন্ধি করে ফেলছে কেন। যখন তারা আবার চলে আসতে চাচ্ছিল তখন পিছন থেকে ইংরেজরা আবার সংগঠিত হয়ে, ইংরেজরা আবার একত্রিত হয়ে
তাদেরকে পেছন থেকে গুলি করে এবং তারা দুজনে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই দেখো সিরাজ তাকে দেওয়ানখানায় পেশকার, তাকে লর্ড ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়। মীর মর্দান তাকে পলাশীর প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। শ্রেষ্ঠ বাঙালি সৈনিক, এরা দুইজনের গল্পটা যখন বা এরা দুইজনের ইতিহাসটা যখন তুমি পড়বা তখন আনডাউটেডলি তোমার গুজবাম্প হবে। হ্যাঁ, এরা এতটাই ত্যাগী ছিলেন দেশের জন্য, তারা এতটাই দেশপ্রেমিক বা তারা নিজেদের জীবনটা এরকমভাবে উৎসর্গ করেছিলেন যেটা এখনকার সময় একদম বিরল। এবং এই মোহনলাল এবং মীর মর্দানের কে আমরা জানি ইতিহাসের সেরা যোদ্ধা এবং দেশপ্রেমিক হিসেবে, কৌশলী যোদ্ধা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো ক্লেটন। ক্লেটন সম্পর্কে আমরা জানবো যে ব্রিটিশ সিংহ বলতে ক্লেটনকে বোঝানো হয়েছিল। ক্যাপ্টেন ক্লেটনের কাছে যুদ্ধ বন্ধ করার আদেশ চেয়েছিল ওয়ালি খান। এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা একটু জেনে রাখবো। আসো এবার আমরা কিছু প্রশ্ন সলভ করবো। এবার দেখি আমরা কে কতটুকু প্রশ্ন সলভ করতে পারি। বলো, আমরা কি সবাই প্রস্তুত? এখান থেকে প্রশ্ন আসবে। নবাবের প্রিয়তম স্ত্রী লুৎফা তার মৃত্যুর আগ পর্যন্ত সিরাজের কবরে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপর পরবর্তীতে সে অনেকটা লুৎফুন্নেসা তোমার ওই যে ঢাকার যে মতিঝিল অঞ্চলে কিন্তু সে এসে থাকছে অনেক। ঠিক আছে, আচ্ছা বলো তো আমার একটু প্রাইস কত ভাই? জয়কলি বাংলা বিচিত্রার প্রাইস কত ভাই? ভাই জয়কলি বাংলা বিচিত্রার প্রাইস 550। এটা তোমাদের 550 টাকায় তোমার এইচএসসি প্লাস এডমিশন কভার হবে। ঠিক আছে, এবং আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়ছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা শেষ প্রায়, ঠিক না? সো আমি নিজেও কিন্তু আমার এডমিশন লাইফে বাংলা বিচিত্রা বইটা পড়ছি। ঠিক আছে, এবং আমি এটার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। দেখো, মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত। সিরাজ যখন মারা যায়, তোমরা জানো যে সিরাজ মারা যায় 2রা জুন পলাশীর 1757 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন। এইটা একটু জেনে রাখো, এই সবাই পোলাপান এটা একটু জেনে রাখো। 23শে জুন সে পলাশীর যুদ্ধ হয়। আর নবাব সিরাজ মারা যায় 2রা জুলাই তার মৃত্যু। 2রা জুলাই তার কি নবাব সিরাজের মৃত্যু হয়। ঠিক আছে, মৃত্যু হয়। কার হাতে মৃত্যু হয়? মোহাম্মদী বেগ তার উপরে মানে পিঠে বুকে ছুরিকাঘাত করার মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করে। সো এই যে মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক? এটা ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে, বি ইউনিটে, মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট, সেটাতে 22-23 সেশনে আগত একটা প্রশ্ন। প্রতিরোধের অন্তিম প্রচেষ্টার আন্দোলন স্বদেশপ্রেম। দেখি তো এটা কতটুকু পারো তোমরা, দেখি এটা এখন দেখবো এটা কে কতটুকু পারো। একের গ হবে মাহি সাকি আমাদের সাথে লিখেছো, একের গ। তাইফুর সায়েম লিখেছো খ হবে। সাব্বির হোসেন আমাদের সাথে সংযুক্ত। সবাই উত্তরটা দাও। এবং আবারও বলছি, যারা ক্লাসটাতে পরবর্তীতে সংযুক্ত হয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। আজকের এইখানে এক ক্লাসে সিরাজউদ্দৌলার নাটক এবং এক ক্লাসে উপন্যাস শেষ করা, এটা কিন্তু চারটিখানি কথা না। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না যদি এটা তোমরা পিডিএফটা পরবর্তীতে পড়তে পারো। সো এটা উত্তরটা কি হবে? মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক? প্রতিরোধ। মৃত্যুর পরে আর প্রতিরোধ কিসের? আন্দোলন তো হবে না মৃত্যুর পরে। স্বদেশপ্রেম নাকি অন্তিম প্রচেষ্টা? অন্তিম প্রচেষ্টা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারণ সে তার অন্তিম মানে কি একদম শেষ প্রচেষ্টা, তার জীবন যৌবন দিয়ে দিছে, মানে তার একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা করে গিয়েছিল। সাব্বির আমাদের সাথে, তানিয়া সংযুক্ত হয়েছে আমাদের সাথে, মজুমদার, নিশাত মজুমদার, ফায়েজ খান আমাদের সাথে, সারিতা আমাদের সাথে, মেহবুব আলম, ইউর জান্নাত সবাই লিখেছো যে অপশন ক হবে। আশিকুর আপন লিখেছো সি হবে। সেটা উত্তরটা আমরা দেখে নেই। এটা উত্তরটা আমরা এখন দেখে নিব, কেমন? এটা উত্তরটা কি হবে? পিডিএফ দিন ভাই। হ্যাঁ, ক্লাসটা করো, পিডিএফ দিব। অন্তিম প্রচেষ্টা। সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্কে দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি? প্রথম অঙ্কে, দ্বিতীয় অঙ্কে, চতুর্থ অঙ্কে নাকি তৃতীয় অঙ্কে? বলো। এটা একটু কমপ্লিকেটেড প্রশ্ন আসছে, এটা উত্তরটা আমাদের জানা থাকতে হবে। সিরাজউদ্দৌলা নাটকের আর কোন অঙ্কে দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি ছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? এটা উত্তরটা কি হবে বলো? শাহেদ আমাদের সাথে, ফৌজিয়া পুনম, শাহানাজ সানু আমাদের সাথে, মাহি সাকি আমাদের সাথে, ফারিয়া জান্নাত। আমি তোমাদেরকে আমার আইডি থেকে একটা কমেন্ট করে রাখি, কেমন? তোমরা আমাকে এখানে মেসেজ দিলে হয়তো আমি তোমাদেরকে পিডিএফটা দিতে পারবো ইনশাল্লাহ। বি হবে। ওকে ফাইন। এটা তিন নম্বরটা। আসো, এটা উত্তরটা হবে যে
তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি। আসো পরবর্তীতে, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এবারও লজ্জার কথা, সিরাজউদ্দৌলা নাটকের এই উক্তিটা আসলে কার? 21-22 সেশনে আগত প্রশ্ন। বলো, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এবারও লজ্জার কথা, সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কে করছে? জগৎ শেঠ, উমিচাঁদ, মানিকচাঁদ নাকি রাজবল্লভ? দেখো উক্তি থেকেও কিন্তু প্রশ্ন আসে। সো উক্তি থেকে প্রশ্ন আসলে ওই যে প্রথমে তোমাদেরকে দেখালাম যে সিরাজের উক্তি কোনগুলো, তারপর উমিচাঁদের উক্তিগুলো, তারপর চরিত্রগুলো যে আমরা খণ্ডন করলাম, সো সবগুলো জিনিস তোমরা কি করবা? শুরু থেকে দেখবা। এটা হচ্ছে যে উমিচাঁদের উক্তি। নবাব সিরাজের পতনের পর ক্লাইভের গাদা পরিচিতি পায় আসলে কে? ক্লাইভের গাদা যদি বলা হয় মানে ক্লাইভ যা যেমনে বলে সে ওই রকম ভাবে চলে, যেরকম ভাবে তারে বলে সে ওইটাই করে, যা করতে বলে সেটাই করে। সো সিরাজের পতনের পর ক্লাইভের গাদা ছিল কে বলতো? ক্লাইভের গাদা ছিল মীর জাফর। আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি জানি হি ইজ এ ডেড হর্স, আমি জানি হি ইজ এ ডেড হর্স, আমি জানি হি ইজ আ ডেড হর্স, মৃত ঘোড়া। এই কথাটা কার উদ্দেশ্যে বলছে বলতো? এই ডেড হর্স কারে বলা হয়েছে? ডেড হর্স বলা হয়েছে নবাব সিরাজকে বলছে ডেড হর্স, নবাব সিরাজকে বলছে ডেড হর্স। কে বলছিল? ক্লাইভ বলছিল। কেমন? আসো পরবর্তীতে, দেয়াল, কোথায় দেয়াল জাহাপনা সংলাপটি কে বলছে? লুৎফুন্নেসা, সিরাজা আমিনা বেগম, মোহনলাল। দেয়াল, কোথায় দেয়াল জাহাপনা? আমরা নাটকের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই নবাব সিরাজ বুঝতে পেরেছিল যে আসলে মানে তার নিজের মানুষজন, ঘরের মানুষজন তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সেই ক্ষেত্রে তার কিছু ইমোশনাল ক্যারেক্টার আমরা দেখতে পাই। লুৎফুন্নেসার সাথে তার ইমোশনাল কিছু কথাবার্তা, তারপর মোহনলাল, মীর মর্দান এদের সাথেও কিছু কথাবার্তা আমরা দেখতে পাই। ঠিক আছে, সবাই একটু আমাকে বলো এটার উত্তরটা কি হবে? বলেন এটার উত্তরটা কি হবে? ক্লাস করলে পিডিএফ পাবে। আমি তোমাদেরকে একটা কমেন্ট করে রাখলাম। আয় হায়, বলো এটার উত্তরটা কি হবে? আমি এখানে কমেন্ট করলাম। হ্যাঁ ঠিক আছে, ক্লাস করলে তোমরা পিডিএফটা পাবা, নাইলে পাবা না। দেখো, দেয়াল, কোথায় দেয়াল জাহাপনা এই সংলাপটি কে বলছে? তোমরা উত্তরটা বলো। 5 নম্বর উত্তর। তোমরা একটু পড়াশোনা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছো। 5-এর ক হবে বলছো। 5-এর ক লুৎফুন্নেসা বলছিল। লুৎফুন্নেসার সাথে বললাম না, তার ইমোশনাল কিছু কথাবার্তা আমরা এই গল্পের নাটকের মধ্যে দেখতে পাই। সো এটার উত্তরটা হবে লুৎফুন্নেসা, তার স্ত্রী। এবং এই লুৎফুন্নেসা কিন্তু পরবর্তীতে বললাম না, সে আসলে অনেক বেশি মানে লোভী ছিল না, এবং সিরাজের মৃত্যুর পর সে গোপনে সে সিরাজের যে সমাধি, সেই সমাধিতে মুর্শিদাবাদে সে বারবার যেত এবং কান্নাকাটি করত। ঠিক আছে। খাজানজি বলতে কোন শ্রেণীর ব্যক্তিদেরকে বোঝায়? খাজানচি বলতে বোঝানো হয় কাদেরকে জানো? সেনাপতি, নবাব, গুপ্তচরকে, কোষাধ্যক্ষকে মানে যারা টাকা পয়সার দায়িত্ব, টাকা পয়সার বন্টনের দায়িত্বে যারা টাকা পয়সা বন্টনের দায়িত্বে যারা থাকে তাদেরকে বলা হয় খাজানচি। তৎকালীন সময় বলা হয়তো খাজানচি। ঠিক আছে। কোষাধ্যক্ষ। পেশকার কাদেরকে বলা হয়? পেশকার হচ্ছে যে বিচারকের কাছে যারা কোনো কিছু পেশ করে, কাগজপত্র, তথ্যাদি, দলিল, এগুলো আর কি, মানে ফরমায়েশ করে আর কি, ফুড ফরমায়েশ। আমার শেষ যুদ্ধ পলাশিতে উক্তিটি কার? মাত্র আমরা পড়ছি। মোহনলাল বলছিল সিরাজউদ্দৌলা সাফরে নাকি মীর মর্দান। প্রবলেম হবে মোহনলাল এবং মীর মর্দান, দুইটা আমি দিয়ে শুরু, এবং দুইজনেই দেশপ্রেমিক এবং দুইজনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এখন এইটা আমাদেরকে বলছে না, বলছে আমার শেষ যুদ্ধ পলাশিতে এই স্পেসিফিক এই উক্তিটা কে বলছে? বলো। 7 নম্বর প্রশ্ন, আমার শেষ যুদ্ধ পলাশিতে এই উক্তিটি কার? আসলে এই উক্তিটি কার বলেন? তোমরা উত্তর দাও। উত্তর না দিলে, এই যে আগে বললাম না যে ক্লাস করলে পিডিএফ পাবা, এখন হচ্ছে যে উত্তর দিলে পিডিএফ পাবা, নাইলে পাবা না। নবাব, এটা কে বলছে বলো? আমার শেষ যুদ্ধ পলাশিতে এটা বলছিল মোহনলাল এটা বলছিল। মোহনলাল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এই উক্তিটি কার? রাজবল্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ নাকি মীর জাফর? এটা উক্তিটাকে দিয়েছিল। এই উক্তিটা কার? সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? 8 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটা কি হবে বলো? আমাদের কিন্তু এখনো কিন্তু ইয়েটা আছে,
এখন আমাদের কি আছে বলেন তো? সবাই 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 আমরা অনেকেই হয়তোবা বন্ধুদেরকে জানাই নাই। মোহনলাল, মোহনলাল, মোহনলাল। আর এটা হবে সবাই মিলে বাংলাকে বিক্রি করে দিচ্ছে না, তো এটা মির্জাফরের মনে হয়েছিল আর কি। তারপর আসেন সৃজনশীল প্রশ্ন। মধুমতি নদীতে জেগে উঠেছে চাঁদের চর, পলিময় উর্বর সেই ভূমি, দেখলে যে কারোরই চোখ ঠাটায়, মানে চোখ আটকে যায়। মন্টু মিয়াও এর বাইরে নয়, কিন্তু এলাকার প্রবল প্রতাপশালী জমিদারের সঙ্গে লড়বে কে? মন্টু মিয়া তাই গোপনে হাত মেলায় জমিদারের জাতিভাই গজনবী চৌধুরীর সঙ্গে, জমিদারের অপোনেন্ট। তার সহায়তায় মন্টু মিয়া এবং তার লাঠিয়াল বাহিনী চরটা দখল করে নেয়। এবার মন্টু মিয়ার নতুন চরের দায়িত্ব নেওয়ার পালা। সেই গজনবী চৌধুরীর উপস্থিতি ও দোয়া ছাড়া চাঁদের চরের দায়িত্ব গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। হ্যাঁ, তার মানে এটা কি, তার একটা চাটুকারিতা প্রকাশ পেয়েছে এবং তার মধ্যে একটা বিশ্বাসঘাতকতা আমরা দেখতে পাই। এভাবে নদীর বুকে জেগে ওঠা চর চিরকালের জন্য জমিদারের হাতছাড়া হয়ে যায়। মানে অনেকটা আমাদের দেখতে পাই পলাশীর যুদ্ধে, পলাশীর প্রান্তরে আমাদের শেষ সূর্য যেভাবে অস্তমিত হয়, ঠিক তেমনি ভাবে চরটাও জমিদারের হাত থেকে, গ্রামবাসীর হাত থেকে হাতছাড়া হয়ে যায়। এবার আসছে আমাদের ক নম্বর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি বলো? এইটার উত্তরটা কারা কারা দিতে পারি আমরা? সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? আমি বারবার তোমাদেরকে দেখাইছি, ইনডিরেক্টলি ডিরেক্টলি আমি তোমাদেরকে বলেছি যে সিরাজউদ্দৌলার শ্বশুরের নামটা আসলে কে। তামান্না তাসিম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সাব্বির আমাদের সাথে, পরি রয় আমাদের সাথে, সোনিয়া সংযুক্ত হয়েছে। সবাই বলো এটা উত্তরটা কি হবে? বলেন বলেন বলেন। সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম কি? সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম কি? সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম কি বলেন আমারে। সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম কি? মির্জা ইরিজ খান, তাই না? মানে ওই যে আমিনা বেগম, সরি আমিনা বেগম না, লুৎফুন্নেসার বাবার নাম কি? লুৎফুন্নেসার বাবার নাম হচ্ছে মির্জা ইরিজ খা। সো ইরিজ খা যদি লুৎফুন্নেসার বাপ হয়, তাহলে সিরাজউদ্দৌলা তো একটা বিয়ে করছে, তাহলে তার বাপের নাম কি হবে? তার শ্বশুরের নাম কি হবে বলো? বলেন একটু। ইরিজ খান, মির্জা ইরিজ খান। বায়াজিদ আমাদের সাথে, প্রেয়সী দোষী আমাদের সাথে, আলিশা আমাদের সাথে, নজিবা রায়না, নুরজাহান, সাবিনা ইসলাম আমাদের সাথে, মাহি সাকি, নিশা, সবাই সবাই সংযুক্ত হয়েছে। সবাই বলছে সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম হচ্ছে মির্জা ইরিজ খা। দেখো এই টাইপের কিন্তু প্রশ্ন আসবে। তো তারপর বলছে আমার নালিশ সাজে আমার নিজের বিরুদ্ধে বুঝিয়ে লেখো। নবাব সিরাজউদ্দৌলা তার অপারগতা, তার ব্যর্থতা এখানে প্রকাশ করেছে। উদ্দীপকের মন্টু মিয়ার সঙ্গে, মন্টু মিয়ার সাথে সিরাজউদ্দৌলা নাটকে মির্জাফরের চরিত্রের তুলনা করো। মির্জাফরের চরিত্রের তুলনা আমরা সাদৃশ্য দেখতে পাই। তো সাদৃশ্যটা আমরা খুব সুন্দরভাবে তুলনা করবো, যদিও এখানে খুব ছোট একটা বিষয় প্রকাশ পেয়েছে, কিন্তু ওই জায়গায় দেখা যায় যে মন্টু মিয়া নবাব সিরাজের একদম, মানে মির্জাফর নবাব সিরাজের প্রধান সেনাপতি ছিল, তার বিশ্বস্ততার একটা মূর্ত প্রতীক ছিল। তো এই ক্ষেত্রে আমরা বিশ্বস্ততার ওই রকম জিনিস দেখতে পাই না, কেবল তার যে দেশ, মানে তার যে বিশ্বাসঘাতকতার ছোট্ট একটা রূপ, হ্যাঁ, বা তার স্বার্থান্বেষী একটা চিন্তা, সেটা দেখতে পাই। সো বিস্তারিত জিনিসটা আমরা তুলে ধরবো। উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের বেদনাবহ পরিণতির খণ্ডিত চিত্র, মানে ছোট একটা পার্ট। ইয়েস, ছোট একটা পার্টি। তোমার মতামত দাও। সো তুমি এটার উত্তরের সম্পর্কে তুমি মতামত দিবা কেন। আসলে আমি তোমাদেরকে বলি, সৃজনশীল প্রশ্ন তোমরা অনেকেই বই একদম মানে খাতা, মানে পৃষ্ঠা একদম বেশি বেশি লেখার চেষ্টা করো। মনে রাখবা, সৃজনশীল লেখার ক্ষেত্রে আমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে, নট কোয়ান্টিটি। এত লেখার দরকার নাই ভাই। আমি তোমাদেরকে বলি কিভাবে তোমরা লিখবা। ক নম্বর প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন। সো সৃজনশীল প্রশ্নটা আমাদের নর্মালি একটা কোনো কিছুর অ্যাড্রেস চাই, এক লাইন আমরা লিখে ফেললাম, বা 2 লাইন যেতে পারে, বা কোনো কিছু সংজ্ঞা চাইবে। হ্যাঁ, 2 নম্বর, খ নম্বর প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন। এটা আমরা 2 প্যারায় লিখবো। কয় প্যারায় লিখবো? 2 প্যারায় লিখবো। 2 প্যারায় লিখবো, আমরা 2 নাম্বার পাবো। তারপর দেখো, তারপর তোমাদের গ নম্বর প্রশ্নটা যেটা আসবে, গ নম্বর প্রশ্নটা নর্মালি কি আসে? গ নম্বর প্রশ্নটা আসে যে উদ্দীপকের সাথে, উদ্দীপক এখন কিন্তু এখানে ডিরেক্ট প্রভাব ফেলতেছে, যে উদ্দীপকের সাথে তোমার পঠিত বইয়ের, তোমার পঠিত কোন গল্পের কোন চরিত্রের মিল রয়েছে একটু বলো। তো তুমি ওই চরিত্রটা ডিরেক্ট প্রথম লাইনে তুমি লাউড এন্ড ক্লিয়ারলি বলে দিবা, মানে তেনা পেঁচানোর কিছু নাই যে আমি দেখতে পাই গল্পের সাথে এটা দেখতে পাই, উদ্দীপকের সাথে তার মিল রয়েছে। এখন কার মিল রয়েছে সেটা তুমি প্রথম লাইনে বলে দাও না ভাই।
আন্দাজি লেখার তো দরকার নেই, তুমি প্রথম লাইনে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দাও যে আমার গল্পের সাথে আমি সিরাজউদ্দৌলা নাটকের মীর জাফরের চরিত্রটা মিল পাই। উদ্দীপকের মন্টু মিয়ার সাথে সিরাজউদ্দৌলা নাটকের মীর জাফরের চরিত্রে মিল পাই। তারপর তুমি এখানে এটাও যেহেতু 3 নাম্বার 3 প্যারায় লেখার চেষ্টা করবে এবং এটা যাতে 1.5 পৃষ্ঠা হয় আর কি। আমি নর্মালি 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখতাম আর কি। তারপর ঘ নাম্বার যে প্রশ্নটা সেটাও তুমি বাকি 1.5 পৃষ্ঠা লিখতে পারো। সো 1.5 পৃষ্ঠা করে লিখলেই আমার কাছে মনে হয় যে তুমি একটা সৃজনশীলে এখানে 1 নাম্বার 2 নাম্বার 3-এ 3 পাওয়া যায়, 4-এর মধ্যে অনেক টিচার আসলে 4 দিতে চান না, 3 দেন। সো সমস্যা নাই, তুমি যদি একটা সৃজনশীলে যদি 9ও পাও তাহলে 9 যদি পাও তাহলে 9 ইন্টু 7টা সৃজনশীল কত 7 নং 63। এমসিকিউ যদি তুমি 25 পাও তাহলে কত নাম্বার হয়েছে তোমার 88 নাম্বার, তোমার 80+ নাম্বার। যারা বলি যে বাংলা ফার্স্ট পেপারে নাম্বার পাওয়া যায় না, বাংলা ফার্স্ট পেপারে লেখা যায় না, তাদের জন্য আমি বলবো যে ঠিকঠাক মতো লিখলে ভালো নাম্বারও তুমি পেতে পারো। হ্যাঁ খয়রুক্তের সিরাজে। ওকে ওকে, আমরা একটু তাহলে সামনের দিকে যাই। দেখো এগুলো তোমরা পারবা। এরকম আরেকটা সৃজনশীল প্রশ্ন, এটা দেখো। পলাশপুরের বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী পাক বাহিনীর বিরুদ্ধে পরিচালিত সবকটি যুদ্ধাভিযানে মানে যুদ্ধ অভিযানে সে কৃতিত্বের পরিচয় দিয়েছে। পাক সেনাদের কুপকাত করে মানে একদম তাদেরকে কি করে, তাদেরকে হত্যা করা, তাদেরকে যে কোনো কারণে কুপকাত করা, বা এখানে আমরা এটা লিখতে পারি পরাজিত করা, পরাজিত করে নিজের এলাকা সুরক্ষিত রেখেছে। রুস্তম আলীর জ্ঞাতি ভাই মানে তার দুঃসম্পর্কের ভাই কাছের ভাই কাশেম আলী একজন দেশদ্রোহী, হ্যাঁ একজন বিশ্বাসঘাতক রাজাকার। রুস্তম আলী অনেক বুঝিয়েও তাকে সুপথে আনতে পারেনি। একদিন কাশেম আলী সুকৌশলে রুস্তম আলীকে ধরিয়ে দিয়ে পাক সেনাদের হাতে। তার মানে এখানে আমরা দুইটা ক্যারেক্টার দেখতে পাই, একটা হচ্ছে যে রুস্তম আলী আর একটা দেখতে পাই আমরা কাশেম আলী। রুস্তম আলী কে? রুস্তম আলী হচ্ছে যে দেশপ্রেমিক, রুস্তম আলী কি দেশপ্রেমিক, আর এই কাশেম আলী হচ্ছে যে দেশদ্রোহী, দেশদ্রোহী, ঠিক আছে দেশদ্রোহী। তো এখন আসো বলছে যে কোন ফরাসি সেনাপতি পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করেন? আমরা তাকে জানি সাফরে, হ্যাঁ বা সিনফ্রে যাকে আমরা বলি সাফরে। আমার শেষ যুদ্ধ পলাশীতে কে কোন প্রসঙ্গে বলছিল? এটা আমরা মাত্র বলছি, এটা মোহনলাল বলছিল। তার যে কমিটমেন্ট বা যুদ্ধের আগের দিন রাতে সেইটা বলছিল যে আমার শেষ যুদ্ধ পলাশীতেই হবে। এবং ওই যে বললাম না নবাবের এই যে দূরদর্শিতার অভাবের কারণে তারা পরবর্তীতে প্রাণ দেয়। নবাব যদি না করতো যে না আমরা যুদ্ধ বিরতি দিব না, তাইলে আর ওই যে পিছন থেকে গুলিবিদ্ধ করে না আর কি। ওকে ওকে ফাইন ফাইন ওকে। আসেন এবার পরবর্তীতে আমরা দেখতে পাই উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের কোন দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের যে দিকটা ফুটে উঠেছে তুমি ডিরেক্ট বলে দিবা, এটা ব্যাখ্যা করতে হবে। এখন বলছে আপনজনদের দ্বারা ভয়াবহ বিপর্যয়ের শিকার নবাব সিরাজউদ্দৌলা এবং রুস্তম আলী। নবাব সিরাজউদ্দৌলা এবং রুস্তম আলী তারা কিসের শিকার? তারা শিকার আপনজনদের দ্বারা ভয়াবহ বিপর্যয়ের শিকার। সো তুমি এখানে দুইটা ক্যারেক্টার একসাথে নিয়ে আসতে পারো যে সিরাজউদ্দৌলা নাটকে আমরা দেখতে পাই তার বিরুদ্ধে আপনজন গোসেটি বেগম এবং তার তার বিশ্বস্ততার অন্যতম প্রতীক ছিল মীর জাফর প্রধান সেনাপতি, তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সো আমরা এখানে যেহেতু আপনজন বলছে আমরা কেবল গোসেটি বেগমের যে বিশ্বস্ততা মানে বিশ্বাসঘাতকতার যে নমুনাটা সেটা এখানে আলোচনা করব। আর অন্যদিকে আমরা রুস্তম আলীর সাথে তার যে জ্ঞাতি ভাই তার যে ভাই কাশেম আলী যে জিনিসটা করেছে সেটা আমরা তুলে ধরবো, ঠিক আছে। আসেন এবার আমরা একটু লাল সালু উপন্যাসটা নিয়ে কথা হলো। আমরা গত একটা ক্লাস 1 ঘন্টা যাবত আমরা সিরাজউদ্দৌলা নাটকটা পড়েছি। আই হোপ যে আপনারা সিরাজউদ্দৌলা নাটকটা যে চরিত্রগুলো প্রথমে আমরা বর্ণনা করলাম সেই চরিত্রগুলো আপনারা যদি ভালো করে পড়তে পারেন আপনাদের কাছে এটা অনেক বেশি সহজ মনে হবে। ক্লাস শেষ করে পিডিএফটা দিব। এইবার আমরা আমাদের উপন্যাস লাল সালু উপন্যাসটা পড়বো। সবাই আমরা প্রস্তুত কিনা বলেন? সবাই প্রস্তুত কিনা লাল সালু উপন্যাসটা পড়ার জন্য? হ্যাঁ সিনফ্রে তিনি নবাবের গোলন্দাজ বাহিনীর দায়িত্বে ছিলেন। হ্যাঁ সিনফ্রে তারে ফরাসিতে তারে বলা হয় সিনফ্রে, আমরা বলি সাফরে, ঠিক আছে স্যার। এক্সাম হলে কি আন্ডারলাইনের জন্য কি কালার পেন ইউজ করব? কালার পেন ইউজ করতে পারবা তুমি। কালার পেন বলতে ব্লু ইউজ করতে পারবো আমরা, লাইট ব্লু এবং গ্রিন, বাকিগুলো অ্যাভয়েড করব। ব্লু এবং গ্রিন এই দুইটা জিনিস আমরা ইউজ করতে পারবো, কিন্তু এটা যাতে ডিপ না হয়, এটা এমনভাবে যাতে না হয় যে পরবর্তী পৃষ্ঠা সেটার প্রভাবটা পড়বে আর কি, ঠিক আছে।
আমরা যাই একটু লাল সাল উপন্যাস, খুবই চমৎকার একটা উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং এই সৈয়দ ওয়ালিউল্লাহ ঔপন্যাসিক, তার জন্ম 15ই আগস্ট 1922 খ্রিস্টাব্দ, 1600 চিটাগাং। আচ্ছা বলো, সিকান্দার আবু জাফরের জন্ম কোথায় বলো তো? সিকান্দার আবু জাফরের জন্ম কিন্তু সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। সাতক্ষীরার কেউ আমাদের সাথে ক্লাসটা দেখছেন? সাতক্ষীরার কেউ আছেন কিনা বলেন? সিকান্দার আবু জাফরের ওইটা, ঠিক আছে। এবার আমরা দেখব লেখক পরিচিতির ক্ষেত্রে তার জন্মের মধ্যে জন্ম পরিচয় আমরা দেখতে পাই। পিতা সৈয়দ আহমদুল্লাহ, তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। শিক্ষা জীবন হচ্ছে উচ্চ মাধ্যমিক। আমরা লেখক পরিচিতির ক্ষেত্রে লেখকের শিক্ষা জীবন, কর্মজীবন এটা দরকার নাই, কেবল তার সাহিত্য কর্মগুলো একটু দেখে রাখবো। বারবার বলছি, তার সাহিত্য কর্মগুলো দেখে রাখবো। এখন ছোট গল্পের মধ্যে লিখছে নয়ন চারা, দুই তীর এবং অন্যান্য গল্প, এই হচ্ছে তার ছোট গল্প। উপন্যাস হচ্ছে যে লাল সাল উপন্যাসটা, যেটা আমাদের পঠিত, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, দ্য আগলি এশিয়ান, এটা তিনি ইংরেজি ভাষায় রচনা করেন। নাটক দেখতে পাই আমরা বহিপীর, তোমরা হয়তো বা 9-10-এ বহিপীর নাটকটা পড়ে আসছো, ঠিক না? বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানের মৃত্যু। এখন আমাদেরকে বলেন, উপন্যাস যে লাল সাল উপন্যাসটা আপনারা কারা কারা পড়ছেন বলেন? লাল সাল উপন্যাস কারা কারা পড়ছেন আমি একটু দেখতে চাই। সাতটা পর্যন্ত জীবনে না লিখতে পারলে নাম্বার পাবো না ভাই। কাজল কেয়া আমাদের সাথে, আনন্দ দাস স্যার, আপনি কোন কলেজে আসছেন? না ভাই, আমি আসলে শিখছি এবং আপনাদের সাথে শেখানোর চেষ্টা করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একজন স্টুডেন্ট, শিক্ষার্থী, ঠিক আছে। এবং জয়কলি একাডেমিতে আমরা নিয়মিত ক্লাস নিয়ে যাই এবং আপনাদের শিক্ষার্থীদের পাশে নিয়মিত আমরা আছি এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত। এবং আমাদের যে বাংলা বিচিত্রা বই জয়কলি পাবলিকেশনসের, সেই বইটা আপনারা অবশ্যই এইচএসসিতে থাকাকালীন সময় সংগ্রহ করবেন। এইচএসসি থেকে অ্যাডমিশনে এটা আপনাদের সাথে একদম ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। সর্বরোগের মহৌষধ, প্যানাসিয়া। আসেন লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বলে আমরা একটু জেনে রাখবো। সৈয়দ ওয়ালিউল্লাহ ফেনী স্কুলের ছাত্রাবস্থায় তিনি যে লেখা সম্পাদন, পত্রিকা সম্পাদন করেন, সেটার নাম ভোরের আলো। তো আমরা এগুলো একটু বললাম না, এগুলো রিডিং আমরা দেখে ফেলতে পারবো। আমরা একজন উপন্যাসের ভেতরে চলে যাব, উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্রগুলো, উপন্যাসটা কি নির্ভর আসলে, এবং এই উপন্যাস থেকে আমরা কি মেসেজ পাই, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, কেমন? সৈয়দ ওয়ালিউল্লাহর বা বিভিন্ন জন্ম মৃত্যু দেখতে পেলাম। আমরা এবার দেখব মজিদ সম্পর্কে। মজিদ হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। লিখেন উপন্যাসের প্রধান চরিত্র, উপন্যাসের প্রধান চরিত্র, এবং সে ছিল প্রতারক এবং ধূর্ত। মজিদ আমাদের এই উপন্যাসটার একদম প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা জায়গায়, প্রতিটা ঘটনায় মজিদ যেমন একটা মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মজিদের নাম রয়েছে, মজিদ কোনো না কোনো ভাবে এখানে জড়িত। এবং এই উপন্যাসটাও আমরা দেখতে পাই মজিদের নাটকীয় লাল সালু উপন্যাসে আমরা দেখতে পাই তার মহব্বতনগর গ্রামে তার যে প্রবেশটা ছিল, সেটা ছিল নাটকীয় ভঙ্গিতে। এবং নাটকীয় ভঙ্গিতে প্রবেশ করার পর সে গ্রামের মানুষদের যে ইমোশন কিংবা গ্রামের মানুষদের যে অজ্ঞতা, সেটাকে সে খুব ভালোভাবে সে কাজে লাগায়। এবং গ্রামের মানুষ ওই নাটকেরই পক্ষে ছিল। সে একটা নাটকীয় পরিবেশ তৈরি করেছিল। সে বলছিল যে আপনারা জাহেল বেএলএম আনপরা, আপনারা এরকম মুদাসসির পীরের মাজারকে আপনারা ফেলে রাখছেন। এই গল্পে, এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই একজন মানে ধর্মকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মজিদ সে গ্রামবাসীকে কিভাবে বোকা বানায়, এবং গ্রামবাসীর যে সহজ সরলতা, সেই সহজ সরলতার বিভিন্ন ধাপ এইগুলোকে সে কাজে লাগিয়েছিল। এবং এইটা আমাদের একটা সামাজিক উপন্যাস আমরা বলতে পারি। আমাদের সমাজেও কিন্তু এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটনা আমরা দেখতে পাই। মজিদ মাজার আবিষ্কার করে গ্রামের মানুষদেরকে বোকা বানিয়েছে। আমি উপন্যাস পড়েছি ভাইয়া, অনেক আগে পড়েছি। ওকে ফাইন, অনেকে পড়ছো, কিন্তু অনেকে যারা পড়ছো তারা বানানটা লেখার ক্ষেত্রে আমি তোমাদের বানান দেখে অনেকটা ব্যথিত, যে তোমরা আসলে পড়ছো বানানটা এইভাবে লিখতেছো। পড়ছো বানানটা এইভাবে না ভাই, পড়ছি বানানটা এরকম হবে না, আমাদের লিখতে হবে পড়ছি বা আমি পড়েছি, ঠিক আছে? সো আমরা এই বানানটা এইভাবে লিখবো, মনে রাখতে হবে। এই পড়াটা বয়বিন্দুর তখনই ব্যবহৃত হয় যখন কোনো কিছুর কাপড় পরিধান করা অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি যে কাপড় পরিধান, টু ওয়ার সামথিং, হ্যাঁ, কাপড় পরিধান, টু ওয়ার সামথিং, ঠিক আছে? আর বাদ বাকি সব তুমি
কলেজে পড়ো, তুমি পড়াশোনা মানে তুমি লালসাল উপন্যাস পড়ো, তুমি পিছলেখায় পড়ে গেছো কোথাও, সব জায়গায় ডয়বিন্দু র হবে। কাপড় পরিধান অর্থে কেবল বয়বিন্দু র দিব আমরা। এবার মজিদের যে চরিত্রটা সেটা হচ্ছে যে উপন্যাসের প্রধান চরিত্র প্রতারক ধূর্ত, সে ছিল নিঃসন্তান। কি ছিল? নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না, সন্তান ছিল না। দুইটি বিয়ে করেছিল। কয়টি বিয়ে করেছিল? দুইটি বিয়ে। এবং তার প্রথম বিয়ে হচ্ছে যে রহিমা, রহিমা ছিল বেওয়া বা বিধবা, এবং দ্বিতীয় বিয়ে হচ্ছে জমিলাকে করছিল। ভাই ওকে ফাইন। কাজল কি আপনি কয়টা? আমি পড়ছি ভাই কোন সাবজেক্টে? মজিদের দ্বিতীয় বউ হচ্ছে জমিলা। গুড গুড গুড, আমরা তাহলে মোটামুটি পড়ছি। এখানে দেখা যায় যারা কমেন্ট করছে তোমরা ম্যাক্সিমামই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা শুদ্ধ কমেন্ট করছি, সঠিক কমেন্ট করছি। সো আই হোপ আমরা এটা খুব চমৎকারভাবে পড়েছি। না পড়লেও আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিপ অ্যান্ড ট্রিক্স বলবো, সেটা হচ্ছে যে এটা কত পৃষ্ঠা? ধরেন যে এটা 200 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা তো না, এটা কত পৃষ্ঠা? এটা মাত্র ক্লাস কখন স্টার্ট হয়েছে? ক্লাস অনেক আগে স্টার্ট হয়েছে। এটা কত পৃষ্ঠা? ধরেন যে 80 পৃষ্ঠা। সো 80 পাতার এই উপন্যাসটা আপনার একদিনে পড়লে কষ্ট লাগবে, একদিনে পড়লে এটা কষ্ট লাগবে। কিন্তু আপনি যদি প্রতিদিন যদি আপনি ঘুমাতে যাওয়ার আগে কিংবা অবসর টাইমটাতে বিকাল বেলায় বা যে টাইমে মোবাইলের রিলস দেখছেন এই টাইমে যদি 8 পাতা করে পড়েন, 8 পাতা করে যদি দৈনিক পড়েন, তাহলে 10 দিনে আপনার কত হয়েছে? 80 পাতা হয়ে গেছে। তাহলে কয়দিন লাগবে? 10 দিন লাগবে। 10 দিনে আপনার এটা পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো রহিমা এবং জমিলাকে, রহিমার যখন সন্তান হয় না, রহিমা এবং মজিদ দম্পতির যখন সন্তান হয়নি, তখন সে জমিলাকে বিয়ে করছিল, এবং জমিলা হচ্ছে যে সহজ প্রাণধর্মের উজ্জ্বল প্রতীক নারী চরিত্র এবং একটা প্রতিবাদী নারী চরিত্র আমরা দেখতে পাই। সো মজিদ এই গ্রামে যখন তার নাটকীয় প্রবেশ দেখতে পায়, তখন সে গ্রামের যে মাতব্বর খালেক ব্যাপারী, সেই খালেক ব্যাপারী সে হাত করে নিয়েছিল। সে বুঝতেছিল যে তার এই গ্রামে টিকে থাকতে হলে, গ্রামের মানুষদেরকে বোকা বানাতে হলে, গ্রামের মানুষদের উপর অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ওই রকম অধিকার প্রতিষ্ঠাকারী কোনো ব্যক্তিকে তারা বসে আনতে হবে। সে তখন খালেক ব্যাপারীকে চুজ করছিল, মানে খালেক ব্যাপারীকে সে পেয়েছিল, এবং খালেক ব্যাপারী একদম সহজ সরল মানুষ, নির্ভেজাল মানুষ এবং ধর্মভীরু মানুষ, যাকে টার্গেট করেছিল মজিদ, এবং মজিদ সেটাতে সফল হয়েছিল। ঠিক আছে? আমরা একটু পরবর্তীতে একটু ক্যারেক্টারগুলো দেখি। খালেক ব্যাপারী সম্পর্কে আমরা দেখতে পাই, খালেক ব্যাপারী হচ্ছে যে এই গল্পের মাতব্বর শ্রেণীর লোক। মাতব্বর বুঝো না? চেয়ারম্যান টাইপের আর কি, মাতব্বর শ্রেণীর লোক। খালেক ব্যাপারী আরেকটা জিনিস আমরা দেখতে পাই, খালেক ব্যাপারী ছিল ধর্মভীরু। ইনকেস এটা সবাই ধর্মভীরু ছিল ওই গল্পের। খালেক ব্যাপারী ছিল জোরদার মানে হচ্ছে জমির মালিক, বা খালেক ব্যাপারী আমরা বলতে পারি ভূস্বামী, ভূমির মালিক। ঠিক আছে? এবং খালেক ব্যাপারী একজন স্ত্রী ছিল। খালেক ব্যাপারী দুইটা বিয়ে করছিল। কয়টি বিয়ে করছিল? দুইটি বিয়ে করছিল। প্রথম বিয়ের হচ্ছে যে আমিনা বেগম, এবং দ্বিতীয় বিয়ে করছিল তানু বিবির একটা ভাই ছিল। কেউ বলতে পারবে এই ভাইয়ের নাম কি? তানু বিবির একটা ভাই ছিল যে ছিল বোকাশোকা কিসিমের। বলো তানু বিবির ভাইয়ের নাম কি? দেখি কতটুকু তোমরা তাহলে পড়ছো। জমিতকে রাতের অন্ধকার বেঁধে রাখেন, জমিলাকে মসজিদ। রাইট, ইয়েস, তোমরা তো অনেক পড়ছো, দেখা যায় অনেকই পড়ছো এটা। পারবো অল কোয়েশ্চেন। গুড, আমরা কোয়েশ্চেনে যাবো, তার আগে আমরা চরিত্রগুলো নিয়ে একটা আলোচনা করি। সবাই বলো। খালেক ব্যাপারীর একটা শালা ছিল, এটা সহজ বাংলা একটা শালা ছিল। এই শালাটা কে ছিল? শালাটার নাম হচ্ছে বোকাশোকা কিসিমের। সে আসলে শরম পায় না অনেকে, সারা দিন রাত, মানে মানুষ বলতো যে তোমার এই দুলাবের বাড়ির ভাত কি মিষ্টি লাগে, মধুর মতো লাগে, তুমি এখানে সারা বছর এখানে পড়ে থাকো। সে কিছু বলতো না, লজ্জা পাইতো। সো এই তার নামটা আসলে কি আমরা জানতে চাই। খালেক ব্যাপারীর দুইটা স্ত্রী, হ্যাঁ ইয়েস, খালেক ব্যাপারীর ডান হাত। স্যার ওইটা কি সত্যি কাহিনী ছিল? আসলে সত্যি কাহিনী ছিল না, এরকম এক্সাক্ট কাহিনী না, কিন্তু এরকম কাহিনী 100টা 200টা 100 কাহিনী রয়েছে, শত কাহিনী রয়েছে, তোমার আমার আশেপাশে এরকম কাহিনী রয়েছে। সো এই কাহিনীটাকে বা এই সামাজিক একটা ঘটনাকে লেখক যখন তার নিজের মতো করে চরিত্র দিয়েছেন, তার নিজের মতো করে প্লট তৈরি করছেন, স্টোরি দাঁড় করাইছেন, বিল্ড করেছেন, রান অন করছেন, তখন সেটা খুব সুন্দর একটা উপন্যাস হয়েছে। এবং এই উপন্যাসটা সর্বজন গৃহীত, মানে এই উপন্যাসটা আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছিল, ঠিক না?
ধলামিয়া, ধলামিয়া, দুদুমিয়া না, দুদুমিয়া না, ধলামিয়া, দুদুমিয়া না, দুদুমিয়া না। এটা হবে যে তানুবিবির ভাইয়ের নাম হচ্ছে ধলামিয়া, ধলামিয়া, ধলামিয়া। ঠিক আছে, ধলামিয়ারে কিন্তু পানি পাড়া আনতে দিছিল সে, ওই যে আওয়ালপুরের এক মৌসুমী পীরের আগমন করছিল, তখন সে পানি পড়া আনতে পাঠাইছিল খালেক ব্যাপারী তারে, ধলামিয়ারে। পরবর্তীতে আসেন রহিমা। রহিমা হচ্ছে যে এই গল্পের মজিদের স্ত্রী, মজিদের স্ত্রী, এবং রহিমা ছিল বিধবা। এই দেখো একটা প্রশ্ন তোমাদের আসবে, এই বিধবাকে বলবে এই মানে মানে রহিমার অন্য একটা গ্রামে বিয়ে হয়েছিল, কিন্তু অল্প বয়সে তার স্বামী মারা যায়। তারপর এই রহিমা ছিল একটু মোটাসোটা, একটু উঁচা লম্বা, এবং শারীরিক সক্ষমতা তার মানে অনেক ছিল আর কি, শারীরিক সক্ষমতা ছিল। দেখা যেত যে ধানের হাড়িগুলো বা যেগুলোকে আমরা ডেক বলি, ওই ডেকগুলো সে, বড় বড় ডেকগুলো সে একাই নিয়ে আসতে পারতো। তার শক্তিমত্তার প্রশংসা মজিদ নিজে করছে বা এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে বড় বড় গাবিগুলো বা ষাঁড়গুলো সে একলাই টেনে নিয়ে দড়ি দিয়ে বাঁধতে পারতো। তো এই গল্পের মধ্যে রহিমাকে বলা হয়েছে বেওয়া মেয়ে। তো এটা আমি দেখছি বিভিন্ন বোর্ডে আসছে এই প্রশ্নটা, বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসছে যে এই গল্পের মধ্যে বেওয়া বা বিধবা চরিত্রকে, বিধবা চরিত্র হচ্ছে যে রহিমা, রহিমা হচ্ছে যে এই গল্পের বিধবা চরিত্র। ঠিক আছে, মজিদের স্ত্রী। তারপর আমরা দেখতে পাই আর কি দেখতে পাই বলতো, সে ছিল স্বামী ভীরু, স্বামী ভীরু ছিল, স্বামীকে প্রচুর ভয় পেত। স্বামী তারে বলছিল যে সে যখন হাঁটতো দপদপ দপদপ করে, তখন মাটিতে শব্দ হইতো, পায়ের আওয়াজ হইতো। তখন মজিদ বলছিল যে অমন করে হাঁটতে নাই বিবি, মাটিয়ে গোসা করে, এই মাটিতে তো একদিন ফিরে যাইতে হবে। ঠিক আছে, তখন এটা শুনে সে ভয় পেয়ে গেছে। আসলেই তো তার স্বামীর প্রতি একটা ভয় ছিল, একই সাথে সে ছিল ধর্মভীরু, ধর্মভীরু। ঠিক আছে, আচ্ছা, স্বামী ভীরু, ধর্মভীরু। তার সতীন ছিল, তার একটা সতীন ছিল। তার সতীনটাকে ছিল সতীন, সতীনের নাম জমিলা। কিন্তু জমিলাকে সে আসলে ছোট বোনের মতো দেখতো, জমিলাকে সে ছোট বোনের মতো দেখতো। ধলামিয়া খালেক ব্যাপারী দ্বিতীয় স্ত্রীর তানবিবির ভাই, মহৎ পিয়ালি। ইয়েস, এক্স্যাক্টলি, সঠিক উত্তর দিতে পারছো, গুড। আমরা দেখতে পাই এখানে ম্যাক্সিমাম পড়াশোনা করছো, ম্যাক্সিমাম উপন্যাসটা পড়ছো, এবং এটা খুবই খুবই পজিটিভ একটা জিনিস। ক্লাসটাতে আমরা যারা সংযুক্ত হয়েছি, ক্লাসটা একটু শেয়ার করে রাখবো নিজ নিজ টাইমলাইনে, এবং আজকের ক্লাসের পিডিএফটা পেতে হলে ক্লাসটা শেষ করে আমাকে তোমরা মেসেজ জানাতে হবে, এবং এই ক্লাসটা সবাই একটা রিয়েক্ট দিয়ে রাখবো, যাতে ক্লাসটা আমাদের সামনে বারবার আসে, আমরা যাতে আবার দেখতে পারি। আর পরবর্তীতে যারা সংযুক্ত হয়েছি তারা নিজ নিজ টাইমলাইনে বা কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে রেখে দেয়, আমি ক্লাসটা শেষ করলে তোমরা ওইটা আবার নতুন করে দেখে ফেললো। ঠিক আছে, রহিমা, আমরা সবগুলো চরিত্র একটু দেখি। পরবর্তীতে আছে জমিলা। জমিলাকে আমরা লিখতে পারি সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক, সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক, উজ্জ্বল প্রতীক। এবং এই জমিলাকে আমরা আরেকটা নামে দেখতে পাই, জমিলা হচ্ছে যে অল্প বয়সী কিশোরী ছিল, অল্প বয়সী কিশোরী চরিত্র। এবং এখানে আমরা দেখতে পাই মজিদের দ্বিতীয় স্ত্রী, সে মজিদের দ্বিতীয় স্ত্রী, এবং সে স্বামীর কি নিয়ে, স্বামীর বয়স নিয়ে সে একটু হাসি ঠাট্টা করতো, কারণ সে বলছিল গল্পের মানে কথাবার্তার ছলে আর কি, সে রহিমা বলছিল যে জানেন বুবু, যখন তিনি আমাদের বাড়িতে যান, তখন আমি ভাবছি তানি বুঝি দোলার বাপ, দোলা মানে হচ্ছে জামাইয়ের বাপ। তাহলে এই যে তানি বুঝি দোলার বাপ, স্বাভাবিক মজিদের বয়স ধরে যে 40-এর এপার ওপার। সো এইরকম একটা মানুষ যখন বিয়ে করতে যায়, তখন মানুষজন কি মনে করবে যে সে জামাইয়ের হয়তো বা কোনো আত্মীয়, জামাইয়ের মামা, খালু, ফুফা বা জামাইয়ের বাপ হইতে পারে। সো জমিলা এটা মনে করছিল যে আমি ভাবছি তানি বুঝি দোলার বাপ। সো এই জমিলা মজিদের মুখে থুতু দিয়েছিল। জমিলা, এটা আসতে পারে পরীক্ষায়, মজিদের থুতু দিয়েছিল, জমিলা মজিদের মুখে থুতু দিয়েছিল। স্বামীর প্রতি শ্রদ্ধাশীল চরিত্র জমিলা, না জমিলা শ্রদ্ধাশীল ছিল না। ওকে ফাইন, আমরা একটু তাহলে সামনের দিকে আগাই। আমাদের সামনের দিকে গেলে কি দেখতে পাই, অন্যান্য চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই তাহের কাদের, এবং তাদের আরেকটা ভাইয়ের নাম ছিল রতন, এবং তাদের বোনের নাম, আরেকটা চরিত্র দেখতে পাই আমরা হাসুনির মা,
হাসুনির মা মজিদ, হ্যাঁ মজিদ হাসুনির মাকে বেগুনি রঙের শাড়ি কিনে দিয়েছিল, বেগুনি রঙের শাড়ি কিনে দিয়েছিল, বেগুনি রঙের শাড়ি কিনে দিয়েছিল। বেগুনি রঙের শাড়ি কিনে দিয়েছিল। তারপর এখানে আমরা দেখতে পাই আক্কাস, তারপর দেখতে পাই আমরা দুদু মিয়া, 7 ছেলের বাপ দুদু মিয়া। ঠিক আছে, তো অন্যান্য চরিত্রের মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখতে পাই আমিনা বিবি, আমিনা বেগম, আমরা দেখতে পাই তানু বিবি, তানু বিবি। ঠিক আছে, আমিনা বেগম তানু বিবি হচ্ছে খালেক ব্যাপারীর স্ত্রী, খালেক ব্যাপারীর স্ত্রী। ঠিক আছে, হাসুনির মা কিন্তু মজিদের বাড়িতে কাজ করতো, মজিদের বাড়িতে কাজ করতো, মজিদের বাড়িতে কাজ করতো। হাসুনি, ইয়েস ইয়েস ইয়েস। এখন বলো হাসুনি ছেলে নাকি মেয়ে? ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, মোস্ট ওয়ান্টেড কোয়েশ্চেন, যে হাসুনি ছেলে নাকি মেয়ে? হাসুনি ছেলে নাকি মেয়ে? এখন হাসুনি নামটা শুনে আমরা প্রাথমিকভাবে যারা গল্পটা পড়ি না, উপন্যাসটা পড়ি না, তারা মনে করতে পারে যে হাসুনি যেহেতু একটা ই প্রত্যয় আছে, হ্যাঁ দীর্ঘইকার আছে, রহিমা, জমিলা, আমিনা, এরকম ভাবে হাসুনিটা হইতে পারে কি একটা মেয়ের নাম, যেমন রহিমা, জমিলা, আমিনা, তনিমা। হ্যাঁ, সো এটা হাসুনি দেখেও কি মনে হইতে পারে? মেয়ে হইতে পারে। এখন কি হইতে পারে বলেন? হাসুনি কে আসলে? দেখি আজকে আমরা জানবো। তেরো বছর বয়সে আমিনা বিবির বিয়ে হয়েছিল। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই মজিদ এতটাই খারাপ, ও এখানে আর অন্যান্য চরিত্রের মধ্যে আরেকটা আসবে, সেটা হচ্ছে আওয়ালপুরের পীর, আওয়ালপুরের পীর, আওয়ালপুরের পীর, মৌসুমী পীর। তার কাদের রতন 3 ভাই প্লাস এক বোন, তাদের বোনের নাম হচ্ছে হাসুনির মা। হাসুনির মায়ের কোনো নাম পাই না আমরা, হাসুনির মাকে কেউ আবার হাসিনা বইল না, হাসুনির মা, হাসুনির মার নাম জানা যায় না। মৌসুমী পীর, আওয়ালপুরের পীর। এখন দেখো মজিদটা এতটাই খারাপ ছিল, মজিদের কিন্তু এই আমিনা বিবির প্রতি, আমিনা বেগম মানে খালেক ব্যাপারীর যে প্রথম স্ত্রী, তার প্রতি একটা কুনজর ছিল, তার একটা কামনা, লালসার একটা মানে সম্পর্ক দেখতে পাই আমরা, মানে ওর দিকে একটা কুনজর পড়ছিল আর কি। এবং পরবর্তীতে এই আমিনা বেগমের 17 বছরের সংসার, খালেক ব্যাপারীর সাথে তার কত বছরের সংসার ছিল? খালেক ব্যাপারীর সাথে, খালেক ব্যাপারীর স্ত্রী, এবং 17 বছরের সংসার, 17 বছরের সংসার তাদের তালাক প্রাপ্ত হয়। 17 বছরের সংসার ভেঙে যায়, 17 বছরের সংসার ভেঙে যায় মজিদের প্ররোচনায়, 17 বছরের সংসার আর ভেঙে যায় কি? মজিদের প্ররোচনায়। হাসুনি ছেলে, প্রসেনজিৎ বিএম, বিন্দু কণিকা ছেলে, বায়েজিৎ, রিমঝিম বৃষ্টি, জিম ইসলাম যারা ছেলে, আমাদের সাথে রিয়ামণি লিখেছে ছেলে, নিশাত মজুমদার লিখেছে ছেলে, শহীদুল ইসলাম ছেলে, আমাদের সাথে শাহানা সানু লিখেছে ছেলে। ওকে ফাইন, ইয়েস, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। এবং হাসুনি হচ্ছে একটা ছেলের নাম। হাসুনি হচ্ছে কিসের নাম? হাসুনি হচ্ছে একটা ছেলের নাম। তাহলে দেখো এখানে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে আমেনা বিবি এবং তানু বিবি, আমেনা বেগম এবং তানু বিবি, তারা দুজনে ছিল খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রী। 17 বছরের সংসারটা ভেঙে যায় মজিদের প্ররোচনায়। মজিদ কি করছে? তারে দেখে ভালো লাগছে, তালাক দিয়ে দিছে। পরে খালেক ব্যাপারীর এত বুঝাইছে যে তার পেটে পেঁচ আছে, তার পেটে এই আছে, সন্তান হয় না, ভুগিচুকি বোঝায়, তারপর তাদের মধ্যে তালাক হয়। এবং এইটার কাজেও মাস্টার মাইন্ড মজিদ। মজিদ কি না করছে তুমি চিন্তা করো। মজিদ আসছে গ্রামে, মতিগঞ্জের উপরের যে সড়কটা, সেই সড়কে দাঁড়ায় মনোজাতের ভঙ্গিতে কান্নাকাটি করতেছে। একটা মানুষ কান্নাকাটি করতেছে, মানুষ দুপুর যায়, বেলা গড়িয়ে সন্ধ্যা হয়, মানুষ বাজার করতে যায়, বাজার থেকে ফিরে আসে, দেখে একটা মানুষ ঠায় দাঁড়িয়ে আছে, এরকম মোনাজাতের ভঙ্গিতে দাঁড়ায় কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তখন মানুষ একটু অ্যাটেনশন দিছে। ধরো যে নর্মাল কোন একটা কাজে মানুষ এরকম অ্যাটেনশন দেয় না। সো আনঅর্থোডক্স, অপ্রচলিত কোন একটা জিনিস যখন তুমি দেখো, তখন কিন্তু তুমি থেমে যাও, আয় হায় কি হয়েছে দেখি তো। সো এরকম ভাবে মজিদ যখন ওদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারছে, তখন মজিদ আসছে,
আয়সা বলছে আপনারা এই মানে একটা পরিত্যক্ত পুকুরের পাড়ে একটা মাজার, বলছে আপনারা মুদাসসির পীরের মাজারকে এরকম ভাবে ফেলে রাখছেন, আপনারা জালেম বেএলেম, আপনারা জাহেল বেএলেম আনপারা, এটা সে বলছিল। আসেন এবার আমরা একটু সামনের দিকে যাই, আমাদের সামনের দিকে এবার কিছু এমসিকিউ আমরা সলভ করব। আসেন, শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। এখানে কার চোখের কথা বলা হয়েছে? এটা ঢাকা ইউনিভার্সিটি ব্যবসা ইউনিটে 23-24 সেশনে এবং 7 কলেজ বিজ্ঞান ইউনিটে আগত একটা প্রশ্ন। রহিমার চোখ আক্কাস, জমিলা নাকি মজিদের চোখ? শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ, এখানে কার চোখের কথা বলা হয়েছে? মজিদের শক্তির মূল উৎস হচ্ছে যে মজিদের শক্তির মূল উৎস ছিল মাজারটা। গুড, এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, আমাদের জ্ঞানমূলক প্রশ্নে এটা আসতে পারে। মজিদের শক্তির মূল উৎস ছিল আসলে এই মাজারটা। রহিমা কি কিনে দিয়েছে? ওয়েট, ওকে ঠিক আছে। সবাই এখনো যারা সংযুক্ত আছো প্রায় 150 জনের মতো একটু ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি বা কলেজের গ্রুপগুলোতে, এবং ক্লাসটা শেষ করে আমি পিডিএফটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আর ক্লাসে সবাই রিয়েক্ট দিয়ে রাখেন যাতে এই ক্লাসটা আবার দেখতে পারি আমরা। ক্লাসটা নোট করবেন অবশ্যই। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ, এখানে রহিমা, জমিলা, মজিদ, কার কথা বলা হয়েছে? এখানে কার কথা বলা হয়েছে বলেন? জমিলা। গুড, সবাই খ দিছেন। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, মানে বিশ্বাসের পাথরে যেন খোদাই করা, মানে একদম লিপিবদ্ধ করা, নিবদ্ধ, আটকানো। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, এই চোখ কার? এই চোখ মজিদ, রহিমা, আক্কাস নাকি গ্রামবাসীর? এটা হবে গ্রামবাসীর চোখ। বিশ্বাসের পাথরে যেন খোদাই করার চোখ। তাদের এতটাই বিশ্বাস ছিল, ধর্মের প্রতি এতটাই অন্ধবিশ্বাস ছিল, যার কারণে লেখক বলছিলেন যে ধর্মের চেয়ে টুপি বেশি, শস্যের আগাছা বেশি। অর্থাৎ এখানে ধর্মের নামে অধর্মই বেশি হইতো, ধর্মের গোড়ামিগুলো বেশি ছিল। এবং তাদের এই অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে মজিদ সে গাড়ি, বাড়ি, নারী সবই পাইছিল। ঠিক আছে। লাল সালু উপন্যাস সিনেমাটা কারা কারা দেখছেন? ইউটিউবে গেলে লাল সালু সিনেমাটা আপনারা দেখতে পারবেন। ইউটিউব লাল সালু সিনেমা কেউ দেখছেন আপনারা? বলেন, ও কি ঘরে বালা আনবার চায় নাকি? বালা মানে কি জানেন? বালা মানে হচ্ছে যে বিপদ, বালা মানে হচ্ছে বিপদ বা মুসিবত। ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মানে আমার সংসার একদম ধ্বংস হয়ে যাক, মরক লাগুক ঘরে। উক্তিটি কে করছিল? এই ও কি ঘরে বিপদ আনবার চায়, এটা কে বলছিল? এটা বলছিল মজিদ বলছিল। কাকে উদ্দেশ্য করে বলছিল? কাকে উদ্দেশ্য করে যদি আসে তাহলে বলবো উদ্দেশ্য করে। কাকে উদ্দেশ্য করে? উত্তরটা হবে যে জমিলাকে উদ্দেশ্য করে। কাকে উদ্দেশ্য করে ভাই? জমিলাকে উদ্দেশ্য করে। কারণ জমিলা দেখা যায় যে জোরে জোরে হাসতো। জমিলা ওই যে কিশোরী ছিল, গ্রামের বনে বাদারে, সে ধরো যে কারো বাড়ির আম পেরে, তারপর ধরো যে বড়ই এগুলো পেরে খায় না, এরকম কিশোরী থাকে না, চঞ্চল। তো জমিলা এরকম ছিল। সে যখন এরকম একটা সংসারে আসে তখন মজিদ ছিল ধর্মবিরু, ধর্মপরায়ণ একজন মানুষ, গ্রামের একজন মানে কি বলে এটাকে, প্রথিতযশা, মানে গ্রামের এরকম ধর্মপ্রাণ মানুষ। হ্যাঁ, ধর্মের হর্তাকর্তা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার ছিল, মাজার দায়িত্ব, মাজারদের খেদমতকারী। সো জমিলা যখন এগুলো করে, যে সিজদা দিতে গিয়ে সে ঘুমায় পড়ে, সে অট্টহাসি হাসে, জোরে জোরে হাসে, এগুলো শুনে তার ভালো লাগতো না। তখন মজিদ বলছিল যে এরকম প্রেক্ষাপটে যে ও কি আমার ঘরে বালা আনবার চায় নাকি আমার সংসার উচ্ছনে যাক, মরক লাগুক আমার ঘরে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচুক, লাল সালু উপন্যাসের গ্রামবাসী সম্পর্কে। এই দেখো, লাল সালু উপন্যাসের গ্রামবাসী সম্পর্কে, তাহলে এটা কে বলছে? গ্রামবাসী 100%। লেখকের মন্তব্যের তাৎপর্য হচ্ছে যে আত্মবিধ্বংসী ধর্মান্ধতা, ধর্মের প্রতি তাদের অন্ধবিশ্বাস ছিল। দেখো, ধার্মিকতা এবং ধর্মান্ধতা দুইটা কিন্তু সেম না। ধার্মিকতা আমাদেরকে ধর্মের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানায় এবং সেইটা পালন করতে আমাদেরকে বলে। কিন্তু ধর্মান্ধ এমন একটা জিনিস যে ধর্মের জন্য তুমি যে কোনো কাজ করতে অন্ধ হয়ে যাবে। অর্থাৎ ধর্ম যে সেই জিনিসটা বলে নাই, কিন্তু তুমি অন্ধ হয়ে গিয়েছো। যুক্তিনিষ্ঠ আনুগত্য, অপরিসীম বিনয় নাকি বিশ্বাস এবং যুক্তির দান্দিকতা? সঠিক উত্তরটা কি হবে দেখি একটু। ওকে, ফাইন। আমরা বিশ্বাসের পাথরের জন্য খোদাই মানে লিপিবদ্ধ সেই চোখে, এখানে গ্রামবাসী সম্পর্কে লেখকের এখানে কি বোঝানো হয়েছে? গ্রামবাসীর চোখ 100%।
আত্মবিধ্বংসী ধর্মান্ধতা বুঝেছে, আত্মবিধ্বংসী ধর্মান্ধতা এখানে বুঝিয়েছে, আত্মবিধ্বংসী ধর্মান্ধতা এই জায়গায় বুঝিয়েছে। দেখেছি সিনেমাটা খুব ট্র্যাজেডি সিনেমা ছিল, আমার ভালো লাগছিল। আচ্ছা, আত্মবিধ্বংসী ধর্মান্ধতা। দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, লাল সাল উপন্যাস উক্তিটি কে করছে? উক্তিটি করছে মজিদ। পোলা মানুষের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু। মজিদের মতে এই বদ খেয়াল হলো আক্কাস কর্তৃক স্কুল প্রতিষ্ঠা করার বাসনা। এটা ছিল এলাকার ছেলে মেয়েদের ইংরেজি শিক্ষিত করার বাসনা ছিল আক্কাসের, ঠিক আছে। সো পরবর্তীতে এটা বিভিন্ন কারণে সে মজিদ এটা বানচাল করে দেয়, কারণ যে পোলা মানুষ এরা যদি এই গ্রামের মানুষজন যদি শিক্ষিতই হয়ে যায়, তাহলে মজিদের এই ব্যবসাটা চলবে কিভাবে, মাজার ব্যবসাটা টিকে থাকবে কিভাবে। মানুষ তো বুঝে ফেলবে যে আসলে এটা মানুষের ধর্মটাকে, মানুষের ধর্ম বিশ্বাসটাকে পুঁজি করে একজন মানুষ তার স্বার্থ সিদ্ধি করতেছে, ঠিক আছে। তো এই জন্য সে এটা করতে দেয় না আর কি। আমাদের সাথে অনেকে সংযুক্ত আছে, সাবিনা ইসলাম, অর্ণা সূত্রধর, আমাদের সাথে সাইয়েদা হান্না রহমান সংযুক্ত আছে, সুরাইয়া জান্নাত, অর্ণা সূত্রধর, কাজল কেয়া, শ্রাবণ, সন্ধ্যা, বিন্দু জাহান কণিকা, শাহিদুল ইসলাম, নিশাদ জাহান মজুমদার। আমরা একটু দেখি, এটা উত্তরটা হবে অপশন এ এবং বি। এটা এগুলোকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। উপরে সবগুলো ওষুধ না, সবগুলো ওষুধ না, অপশন ক এবং খ রয়েছে। তারপর দেখেন, কলমা জানোস না বেটা উক্তিটি কে কাকে করছে? মজিদ করছিল, কাকে বলছিল? খালেক ব্যাপারী রে, তাহেরকে নাকি দুদু মিয়াকে? বলো, কলমা জানোস না বেটা এই উক্তিটা কে করছিল? এই উক্তিটা কে করছিল? আমি আবারও বলছি, ক্লাসটা শেষ পর্যন্ত করবা, বেশি এমসিকিউ নাই। ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবে তাদের জন্য পিডিএফটা থাকবে ইনশাআল্লাহ। খালেক ব্যাপারী বলছিল দুদু মিয়াকে, খালেক ব্যাপারী করছিল দুদু মিয়াকে, খালেক ব্যাপারী করছিল দুদু মিয়াকে। লাল সাল উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য। মজিদ যে শাড়িটা আনছিল হাসনের মায়ের জন্য, সেটা ছিল বেগুনি রং এবং কালো পাড়, মানে এটার আঁচলটা ছিল কালো এবং রংটা ছিল বেগুনি, মাত্র আমি তোমাদেরকে বললাম। লাল সাল উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1964, 62, 48 নাকি 49? দেখি তো এটা কার। ও না, ঠিক আছে, বলো এটা উত্তরটা কি? 1948 হবে, 48 হবে, হ্যাঁ। হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায় কার কণ্ঠে? পীর মজিদ। মজিদের কিন্তু একটা গুণ ছিল, সে যখন আবার চিকন গলায় কথা বলতো। মজিদের আরেকটা শারীরিক গঠন কিরকম ছিল জানো? শীর্ণকায়, ভগ্ন স্বাস্থ্যের অধিকারী। এবং আরেকটা জিনিস মজিদের গুণ ছিল, সেটা হচ্ছে মজিদ যখন কোরআন তেলাওয়াত করতো কিংবা পাঠ করতো কোরআন শরীফ, তখন সেটাকে অনেক সুন্দরভাবে সুমধুর কণ্ঠে সুরে সে সেটাকে তেলাওয়াত করতো। তো এটাকে তুলনা করা হয়েছে হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়। বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায়, উঠোনে যখন হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়, সেটা যেরকম সবাইকে মোহিত করে, মজিদ যখন এরকম কোরআন পাঠ করতো তখন এরকম হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়াতো। তারপর বলেন, আমাদের সাথে ধান দিয়া কি হইব মানুষের যদি জান না থাকে। এই লাল সাল উপন্যাসে এই কথাটা বলছিল রহিমা, এবং রহিমার এখানে প্রতিবাদী একটা চরিত্র দেখতে পাই। রহিমা একদম একদম নির্বিবাদী চরিত্র, কিন্তু এখানে একটু প্রতিবাদী সত্তা দেখতে পাই, প্রতিবাদী সত্তা আমরা দেখতে পাই, প্রতিবাদী সত্তা আমরা দেখতে পাই। সো এটা কার উদ্দেশ্যে বলছিল? জমিলাকে যখন মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখছিল এবং এই রাতে প্রচুর ঝড় বৃষ্টি তুফান হচ্ছিল, তখন সে মজিদকে বলছিল যে ধান দিয়া কি হইব যদি মানুষের জানই না থাকে, আপনি তারে সেখান থেকে নিয়ে আসেন। এটা রহিমা বলছিল। লাল সাল উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্য আসলে কি, মানে মেসেজটা আসলে কি? মাজার ব্যবসা, গ্রামীণ জীবন, ব্যক্তির অস্তিত্বের সংকট নাকি সামাজিক অনাচার? বলো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কি হবে? 12 নাম্বার। যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য একটা পুরস্কার আছে, তাদের জন্য আজকের ক্লাসে একটা পুরস্কার আছে। এটা উত্তরটা যারা যারা দিতে পারবে, এটা মেইন থিমটা আসলে কি, কেন আসলে লাল সাল উপন্যাসটা আমাদের পড়া লাগে, কিংবা এটা আসলে কি মেসেজ আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে গ্রামীণ, লাল সাল উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্য গ্রামীণ জীবন। মাজার ব্যবসাটা এখানে প্রকৃত প্রতিপাদ্য না, কিন্তু এখানে গ্রামীণ জীবনটা ফুটে উঠছে। এখানে আমরা শহরে কোনো জিনিস পাই না, গ্রামীণ জীবনকে কেন্দ্র করে। কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? সবাই একটু বলো। রহিমা খুব ভালো মেয়ে, হ্যাঁ রহিমা ভালো মেয়ে, কিন্তু তার প্রতিবাদী সত্য আমরা এই ক্ষেত্রে দেখতে পাই। কাদো নদী কাদো হচ্ছে যে 1968 সালে। এগুলো আমরা এখানে লেখক পরিচিতি সাহিত্যকর্মের ক্ষেত্রে দেখতে পাই। চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার লেখা? চাঁদের অমাবস্যা উপন্যাসটি লেখা সৈয়দ ওয়ালিউল্লাহ, যেহেতু ওয়ালিউল্লাহ নিয়ে আমরা আলোচনা করছি।
লালসাল উপন্যাসের শুরুতেই কোন সড়কের নাম আছে? সেটা হচ্ছে যে মিরগঞ্জ সড়ক, মতিগঞ্জ সড়ক, মহব্বতনগর সড়ক, আওয়ালপুর সড়ক। না, এটা হচ্ছে মতিগঞ্জ সড়ক। মতিগঞ্জের সড়কের উপরের যে পাশটা, সেই পাশে মজিদ নাটকীয় ভঙ্গিতে সে সেটা করছিল। আচ্ছা, কলমা জানো মিয়া উক্তিটি কার? মাত্র আমরা পড়লাম, খালেক ব্যাপারীর উক্তি। কারে বলছিল? দুদু মিয়ারে বলছিল। আচ্ছা, না এটা মজিদ হবে। ওয়েট, কলমা জানো মিয়া, কলমা জানো বেটা এবং কলমা জানো মিয়া, ঠিক আছে। পরবর্তীতে আসলে তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর কোন ধরনের গ্রন্থ? তরঙ্গভঙ্গ, এটা আমরা সাহিত্যকর্মে আমরা পড়েছি। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর তরঙ্গভঙ্গ নাটক। বলো, কলমা জানো মিয়া এই কথা মজিদ কাকে জিজ্ঞেস করেছিল? মজিদ কাকে জিজ্ঞেস করেছিল? ধলা মিয়াকে, আক্কাসকে, দুদু মিয়াকে, নাকি তাহের কাদেরের বাপকে? এটা কাকে বলছিল? দুদু মিয়াকে বলছিল, 7 ছেলের বাপ। তারপর পাথরে এবার হঠাৎ নড়ে, লালসাল উপন্যাসে এই বাক্যে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? পাথর বলতে খালেক ব্যাপারী, মতলুব খাঁ, জমিলাকে, নাকি মজিদকে? এটা উত্তরটা তোমরা বলো, আমি তোমাদের এটা ব্যাখ্যা দিব। তার আগে তোমরা দেখি কতটুকু পারো। এটা পাথর এবার হঠাৎ নড়ে, আমি বলি, যখন আউয়ালপুরের পীর আসে, এবং আউয়ালপুরের পীর সম্পর্কে আমরা জানি যে আউয়ালপুরের পীর কি করতে পারে? সূর্যকে ইশারা ইঙ্গিতে তিনি এটা ওয়েট করাইতে পারেন, এটা থামাইতে পারেন। আসরের ওয়াক্তের সময় তিনি জোহরের নামাজ পড়েন, জোহরের ওয়াক্তের সময় তিনি ফজরের নামাজ পড়েন, এরকম আমরা রিউমার দেখতে পাই। এবং তার সম্পর্কে আরেকটা জিনিস শুনতে পাই যে তিনি নাকি অনেক যশ খ্যাতি নিয়ে আসছেন, এবং তার পদচুম্বন করার জন্য মানুষের ঢল নেমে গিয়েছিল। ওই যে গ্রামে যখন একটা অপ্রচলিত একটা জিনিস আসছে, তখন সবাই সেটার প্রতি ঝোঁক বেশি। তখন মজিদ একটু তার যে যশ খ্যাতি এবং তার প্রতি যে মানুষের একটা আনুগত্য, এটার মধ্যে একটা ভাটা পড়ে, কমতি পড়ে। এবং তার নিজের স্ত্রী রহিমা তাকে পা টিপতে রাতের বেলায় যখন রহিমা পা টিপতেছিল, তখন বলছিল যে জানেন ওইখানে নাকি একটা পীর আসছে আওয়ালপুরে, ওই পীরের নাকি ওই পীরের গুণ হচ্ছে যে মুর্দা মানুষ নাকি জিন্দা করতে পারে, মৃত মানুষকে জিন্দা করতে পারে। তখন মজিদ একটু সারাদিন ব্যাপী চিন্তায় ছিল, এবং তার মনটাও অনেক বেশি ভালো না, কারণ সে আসলে ভাবতেছিল যে সে সবকিছু রাগে ক্ষোভে সবকিছু মানুষদেরকে জানাই দিবে যে না, আমি যা করছি সবকিছু বন্ডামি, আওয়ালপুরের পীর যা করতেছে সবই বন্ডামি, তোদের সাথে এতদিন আমি বন্ডামি করছি। যখন বলছে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, রহিমা যখন এটা বলছে, তখন হঠাৎ করে সে একটু নড়াচড়া দিছে, এবং মজিদ তখন বলছে যে মুর্দা মানুষ আবার জিন্দা হয় কেমনে? ঠিক আছে, তাহলে পাথরে এবার হঠাৎ নড়ে, এটা কিন্তু আমরা ভুল করা যাবে না। এটা মজিদ বলছিল, কার উদ্দেশ্যে বলছিল? আউয়ালপুরের পীরের এই কথাটা, রিউমারটা, গুজব সম্পর্কে বলছিল। লালসাল উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম কি? দ্য ট্রি উইদাউট রুটস, দ্য ট্রি উইথ রুটস, ট্রি উইদাউট রুটস, দ্য রুটলেস ট্রি। সঠিক উত্তরটা সবাই জানিয়ে দিন, আমরা আমাদের সঠিক উত্তর খুঁজছি। এটা উত্তরটা কি হবে? দ্য ট্রি উইদাউট রুটস। এখানে কি আসছে? ওকে, ট্রি উইদাউট রুটস, এটা কাজ করে না, এটা দরকার নেই। ট্রি উইদাউট রুটস, সঠিক উত্তর হবে ট্রি উইদাউট রুটস। আসেন, আমাদের আর 3টা প্রশ্ন আছে। তোমার জন্য আমার মায়া হয়, লালসাল উপন্যাসে এই উক্তিটি কার উদ্দেশ্যে বলছিল? মজিদের, জমিলার, রহিমা, নাকি হাসুনির মায়ের উদ্দেশ্যে বলছিল? তোমার জন্য আমার মায়া হয়, লালসাল উপন্যাসে এটা কার উদ্দেশ্যে বলছিল? ওকে, এটা বলছিল, তোমরা এটা উত্তরটা দাও, এটা জমিলার উদ্দেশ্যে বলছিল যে তোমার জন্য আমার মায়া হয়। বহিপীর কার রচনা? বহিপীর আমরা বলছি সৈয়দ ওয়ালিউল্লাহ, বহিপীর। তারপর তরঙ্গভঙ্গ, উজানের মৃত্যু। তারপর বলেন, কোন ঔপন্যাসিক ফ্রান্সে অবস্থানকালীন বাংলা ভাষায় উপন্যাস রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যানা ক্যাথারিন মলেন্স, নীরদ মজুমদার, সৈয়দ ওয়ালিউল্লাহ। তোমরা এতটাও বোকা না যে আমরা আজকে আলোচনা করছি সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে, আর প্রশ্ন আসবে অন্য কাউকে নিয়ে। সেটা উত্তরটা আই হোপ তোমরা সবাই দিতে পারবে। কেমন? এটা উত্তরটা আই হোপ তোমরা সবাই দিতে পারবে।
মুগ্ধ দাস, সাবিনা ইসলাম, শারমিন বৃষ্টি আমাদের সাথে, তাহসিন আমাদের সাথে, নাইম সংযুক্ত হয়েছে, সুজন আহমেদ, শামিমা আক্তার, এমডি আকাশ দাস। এইটা দিয়েছিলা, এটা কত নাম্বার দিছো তোমরা? 21-এর খ। তোমার জন্য আমার মায়া হয়। লালসাল উপন্যাসের উক্তিটি কার উদ্দেশ্যে বলছিল? জমিলার উদ্দেশ্য হবে, ঠিক আছে। আর বহিপীর কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ। এটা বলো, কোন ঔপন্যাসিক ফ্রান্সে অবস্থাকালীন বাংলা ভাষায় উপন্যাস রচনা করেছিলেন? সেটা হচ্ছেন কি, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে তো আজকে আমরা আলোচনা করি নাই, আমরা আলোচনা করছি সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে। সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ। আসেন এবার আমরা কিছু সিকিউ প্রশ্ন দেখি, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন, ওয়াসিকা গ্রামের এক দুরন্ত মেয়ে, বন্ধুদের সঙ্গে ছোটাছুটি করা, অবাধ সাঁতার কাটা তার আনন্দের কাজ। তার বাবা অভাবের তাড়নায় ওয়াসিকাকে পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে, মানে বুড়ো লোক বলতে এখানে মসজিদে বোঝাইতেছে, মসজিদ ধরে নাও। আর ওয়াসিকা তাহলে কি হয়েছে, আমরা গ্রাম উদ্দীপকটা পড়ে বুঝতে পারছি, ওয়াসিকা হচ্ছে জমিলা, তাই তো। বিয়ে দিয়ে দিলেন, লোকটি গ্রামের মাতব্বর, তাকে সবাই একাব্বর মুন্সি বলে ডাকে, একাব্বর মুন্সি, ঠিক আছে। তাহলে গ্রামের সবাই ডাকে একাব্বর মুন্সি। আর মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল এবং স্বাধীন চেতা ওয়াসিকা তার কথা মানে না। 2-2 4 হয়ে গেছে, বুঝে গেলাম আমরা এটা জমিলার চরিত্রকে বুঝাইছে। তাহলে ধলামিয়া কোন ধরনের মানুষ ছিল? ধলামিয়া বোকাশোকা কিসিমের মানুষ ছিল, বোকাশোকা কিসিমের মানুষ ছিল, বোকাশোকা কিসিমের মানুষ ছিল। ধলামিয়া কে ছিল বলতো? ধলামিয়া হচ্ছে যে তানু বিবির, মানে খালেক ব্যাপারী শালা, তানু বিবির ভাই, তানু বিবির ভাই। এবং তার সম্পর্কে বলা হয়েছে যে এতই মিষ্টি দোলাবাইয়ের খাবার, দোলাবাইয়ের বাড়ির খাবার এতই মিষ্টি, সে বছরের পর বছর এই বোনের বাড়িতে পড়ে থাকতো। সজোরে নড়তে থাকা পাকাটার পানে তাকিয়ে সে মূর্তিবত বসে থাকে বলতে কি বোঝানো হয়েছে? দেখো এখানে তোমরা হাসুনির মা কে আমরা দেখতে পাই। হাসুনির মা কি করে, ওই যে খ্যাংটা বুড়ি এবং হাসুনির বাপ, হাসুনির নানা আর কি, হাসুনির নানা যখন ঝগড়া করার সময় সে অনেক কটু কথা, অনেক মন্দ কথা বলতো। হাসুনির মা কি করছে, ওইগুলো গিয়ে আবার রহিমাকে বলে দিছিল, মানে মজিদকে বলে দিছিল। মজিদ আবার পরবর্তীতে খ্যাংটা বুড়ির জামাই, বুড়োর জামাইকে, মানে তাহের কাদেরের বাপের বিচার বসায়, নালিশ বসায়। তো তাহের কাদের বাপ তখন এটা শোক দুঃখ অপমানে ঘটনার প্রেক্ষাপটে পরবর্তীতে সে গ্রাম ছাড়া হয়ে যায় এবং সে নিরুদ্দেশ হয়ে যায়। কেউ মনে করে যে হয়তোবা নদীতে ঝাঁপ দিছে, কেউ মনে করে যে সে হয়তোবা হারায় গেছে, ঠিক আছে। বলছে ওয়াসিকা লালসাল উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করে। এটা 100% সাদৃশ্যপূর্ণ। যেভাবে বললাম যে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে হলে তোমার গ নাম্বার প্রশ্ন, যেটাকে আমরা বলি যে প্রয়োগমূলক, সো প্রয়োগমূলক প্রশ্নটা আমরা 3টা ধাপে লিখবো। ফার্স্ট ধাপে লাউড এন্ড ক্লিয়ারলি আমরা বলবো ইয়েস, ওয়াসিকা এবং লালসাল উপন্যাসের জমিলার মধ্যে সাদৃশ্য রয়েছে, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা লালসাল উপন্যাসের জমিলার যে চরিত্রটা, সেই চরিত্রটা এখানে তুলে নিয়ে আসবো। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এমসিকিউ আমরা যদি সৃজনশীল প্রশ্নে বেশি নাম্বার আশা করতে চাই, তাহলে কখনোই আমরা উদ্দীপকের কোনো লাইন হুবহু তুলে আনবো না, তাহলে এজ ইউজুয়াল নাম্বার আমরা পাবো, ঠিক আছে। লিখে আসবো অনেক বেশি, কিন্তু নাম্বার পাবো কম। সো সৃজনশীল আমরা চেষ্টা করবো যে উদ্দীপকের কোনো লাইন হুবহু আমরা টেনে নিয়ে আসবো না, এবং এটা লেখার নিয়মও নাই। তুমি জাস্ট যে চরিত্রটা আছে সেই চরিত্রের সাথে তোমার গল্পের যে চরিত্র মিল পাও সেটা এখানে বর্ণনা করবা। উদ্দীপকের একাব্বর মুন্সি লালসাল উপন্যাসে মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি, মূল্যায়ন করে। হ্যাঁ, মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি, কারণ একাব্বর মুন্সি এখানে কি করছে, একাব্বর মুন্সির কথা গ্রামের সবাই মানে, জাস্ট আমরা এতটুকু জানি, এবং একাব্বর মুন্সির টাকা পয়সা আছে। কিন্তু মজিদ ছিল একটা মাস্টার মাইন্ড। সে কি ছিল, গ্রামে তার প্রবেশটা ছিল খুবই নাটকে এবং মানুষদেরকে হিপনোটাইজ করছিল, মানুষদের অ্যাটেনশন পেয়েছিল। এবং এট দ্য সেম টাইম সে গ্রামে বিভিন্ন মাতব্বর শ্রেণীর কাজ, যেমন সে খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবির সাথে তালাক করার ব্যবস্থা করে দিয়েছিল। তার যার সাথে তার একটা বদনজর, যার উপর তার একটা বদনজর পড়ছে, তার একদম ধ্বংস করে দিয়েছে। ওই যে হাসুনির কি বলে রে, তাহের কাদেরের বাপরে সে সর্বশেষ গ্রাম ছাড়া করে দিয়েছিল। তারপরে তার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল, সে মাজার ব্যবসায়ী ছিল। এখানে কিন্তু মাজার ব্যবসায়ী বলা হয় না। সো এই যে উদ্দীপকের একাব্বর মুন্সি লালসাল উপন্যাসের চরিত্রের সামগ্রিক দিকটা ফুটাই তুলতে পারেনি। তোমরা বললো যে মজিদ প্রধানত তার কেন্দ্রটাই ছিল, তার মানে তার শক্তির উৎসটাই ছিল মাজার, এবং মাজারকে কেন্দ্র করে সে মানুষকে বোকা বানিয়েছিল, গ্রামের মানুষের সহজ সরলতার সুযোগ নিয়েছিল। দেখো সৃজনশীল প্রশ্ন এখানে দেখতে পাই, সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন, এটা আমরা দেখব।
উদ্দীপকের মফিজ আলীর সাথে মজিদের তুলনা করে এটা আমরা মোটামুটি দেখলে পারবো। আমরা এই প্রশ্নটা একটু দেখে রাখবো, সৃজনশীল প্রশ্ন। কাশেম মুন্সি মসজিদের মুয়াজ্জিন হিসেবে যখন চাকরি নিয়েছিল 15 বছর আগে, তখনও সে বিয়ে করেনি। ইতিমধ্যে সে বিয়ে করেছে, 3 কন্যা এবং 2টি পুত্রের পিতা হয়েছে, কিন্তু তেমন বেতন বাড়েনি, 2000 টাকা বাড়ছে। সামান্য টাকায় তার সংসার চলে না। কাশেম মুন্সি তাই বাড়তি আয়ের জন্য গরিব মানুষকে পানি পড়া দেয়, যদিও সে জানে যে এতে কোনো কাজ হয় না, এটা অনইসলামিক কাজ, তবু সে এটা করে। কাজটা করতে তার খারাপ লাগে, তবু সে করে। ওকে, মতলুব খাকে মজিদ ধরা ছোঁয়ার বাইরে, যোগসূত্র হচ্ছে রহিমা, মানে রহিমার মাধ্যমে, রহিমা ছিল তোর যে মজিদের স্ত্রী, তাহলে গ্রামের সকল মেয়েরা বা মহিলারা মজিদ পর্যন্ত রিচ করতে পারতো না। তারা কি করতো, যে চেয়ারম্যানের বউয়ের কাছে গিয়ে নালিশ করেন অনেকেই, তারা রহিমার কাছে আসতো, আইসা মানুষের সুখ দুঃখ সুবিধা অসুবিধা বলতো। কারো দোয়ার কথা বলতে হলে রহিমার কাছে আইসা বলতো যে আপনি একটু তার কাছে, ওনার কাছে বলবেন যে আমাদের জন্য যাতে দোয়া কইরা দেয়। তাইলে এইটা এখানে বলছে যে মজিদ ধরা ছোঁয়ার বাইরে, মজিদকে কেউ ধরা, মানে সাধারণ মানুষরা, মানে মহিলারা, গ্রামের মহিলারা ধরা ছোঁয়ার বাইরে ছিল, তাদের যোগসূত্র হচ্ছে রহিমা। উদ্দীপকের কাশেম মুন্সির চরিত্রটির সাথে মজিদ চরিত্রের মিলটা খুব সুন্দরভাবে তোমরা এখানে চিত্রিত করবা। লাল সাল উপন্যাস পাঠ করে মজিদ চরিত্রটি সম্পর্কে তোমার কি ধরনের প্রতিক্রিয়া জেগেছে সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের আমরা মজিদের কথা বলা হয়েছে। তার পরবর্তী যে স্লাইডটা, সেটার নাম হচ্ছে ধন্যবাদ। আমাদের মোটামুটিভাবে আমরা লাল সালু উপন্যাসটা এবং সিরাজউদ্দৌলা নাটক এখন পর্যন্ত প্রায় 150 জনের মতো আমাদের সাথে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করেছো। সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে, এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা জানাও। এবং পিডিএফ পাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছো, আমি তোমাদের জন্য ছোট্ট করে তোমাদের জন্য একটা কমেন্ট করে যাব। ওয়েট, আমি তোমাদের জন্য একটা কমেন্ট করি। সবার জন্য শুভকামনা রইল, পিডিএফ পেতে নক দিও। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও। আমাদের এখানে কিন্তু নিয়মিত ক্লাস হয়, আমাদের এইচএসসি 25 ব্যাচ নিয়ে অনেক বড় প্ল্যান, এবং সেই প্ল্যানের অংশ হিসেবে আজকের ক্লাসটা কিন্তু ফুললি আমাদের নেওয়া হয়েছে আমাদের যে বাংলা বিচিত্রা। এবং এই যে বাংলা বিচিত্রা বইটা, সেটা আমি নিজেও পড়েছিলাম, এবং আমি চাই তোমরা এইচএসসি এবং অ্যাডমিশনে ফুল প্রিপারেশন যাতে বাংলা বিচিত্রা বাংলার ক্ষেত্রে হয়ে যায়। ওভারঅল জয়কলি একাডেমির যে অন্যান্য যে বইগুলো আছে সেগুলো তোমরা সংগ্রহে রাখবে, এবং তোমার যে সফলতা, সেই সফলতার ভাগিদার বা পার্টিসিপেট করতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করবো। এবং একটা বাংলা বিচিত্রা বই তোমাকে এইচএসসির বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং অ্যাডমিশনের ব্যাকরণের মৌলিক বিষয়গুলো বিরোচন অংশ কমপ্লিট প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ এই বাংলা বিচিত্রা বইয়ে। সো তোমাদের অবশ্যই এই হিয়ারিংটা আমরা বারবার দিব যে বাংলা বিচিত্রা বইটা তোমাদের অবশ্যই প্রয়োজন, যদি তোমরা বাংলা বিষয়টাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে চাও আর কি। সো আজকের মতো বিদায় নেব এই পর্যন্তই। আমাদের জয়কলি একাডেমির সাথেই থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আবারও। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।